বাবু ভাই এখন চলে এসেছেন আমাদের এখানে এবং আমরা কথা বলবো বাবু ভাইয়ের সাথে। বাবু ভাই কেমন আছেন? এই তো এখন শরীরের কি অবস্থা? শরীর অবস্থা ভালো আসছে, শরীরের অবস্থা ভালো, আলহামদুলিল্লাহ। আমরা চলে যাই ঘটনায়, একটা খুব ভয়ঙ্কর ঘটনা দিয়ে আজকে শুরু করি না? হ্যাঁ রাসেল ভাই, এই ঘটনাটা যে আপনি অসীমকে ফোন করলেন, এর মধ্যেই একজনের সাথে দেখা হলো। উনি অনেকদিন আগে ওনার সাথে আমার পরিচয় ছিল আর কি, আমার মামাদের সাথে আর কি চলাফেরা করতো, মন্টু ওনার নাম ছিল। ওনার সাথে দেখা হওয়ার পর উনি কথা বলছে যে ভূত এফএমে নাকি তুমি যাও শুনলাম। আমি বললাম জি যাই। তো বলে ভূতের কাহিনী এগুলা কি, কত কাহিনী আছে, এটা আর বলার কি আছে, এটা কি? আমি বললাম যে আসলে যে অনেকে শুনতে চায়। তো বললো আমার কাছে কাহিনী আছে, নিও তুমি। কি কাহিনী? বলে আমার নিজের কাহিনী। যাক, ওনার কাছে মানে জিজ্ঞেস করলাম যে কি কাহিনীটা বলেন। উনি বললো কাহিনী, ওনার নিজের কাহিনী। এটা 1984-85 সাল এরকম সময়কার। তো উনি মিরপুরে, ওনারা থাকতেন মিরপুরে আর কি, আচ্ছা, 14 নম্বরে এখানে। তো উনি চলাফেরা করতেন রাতে, আড্ডাবাজি করতেন। মানে তখন হয়তো ওনাদের স্কুল লাইফ শেষ হয়েছে রাতে, এবং বেশ দুরন্ত ছিলেন ওনারা মানে তখনকার সময় একটু দুরন্তপনাটা বেশি ছিল এখনকার থেকে। তো এদিক ওদিক কাটাতেন, মিরপুরে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন। তো একদিন উনি এরকম গভীর রাতে একটা জায়গা দিয়ে আসছেন মিরপুরে, ওখানে একটা দাওয়াত ছিল ওনার, এক ফ্রেন্ডের বড় ভাইয়ের বিয়ে, ওটা খেয়ে উনি ফেরত আসছেন। তো যে এলাকার ভিতর দিয়ে আসছেন সেটা বেশ প্রসিদ্ধ এলাকা, মিরপুরে অনেক মানুষই ওখানে রাতের বেলা খুব একটা চলাফেরা করে না। এখন নাকি অনেকটাই উন্নত হয়েছে। উনি বললো যে এখন ওখানে মানে চলাফেরা কিছু মানুষ করে, বাট একটা সময় করতো না, সন্ধ্যার পর এড়িয়ে যেত বিভিন্ন কারণে। ভৌতিক কারণ বা আরো ওখানে মানে একটু মানে ক্রাইম রেটও বেশি ছিল, কিন্তু ভৌতিক কারণটা একটা কারণ ছিল আর কি ওখানে। মানে মিরপুরে নাকি অনেক বদ্ধভূমি টুমিও ছিল। তো যাই হোক, ওখান থেকে আসছেন রাতের বেলা, গভীর রাত, প্রায় 10টা-11টা বাজে। ওই সময় 10টা-11টা ওই রাস্তার জন্য অনেক রাত। তো যখন আসছেন, ওনার বেশ সাহসী মানুষ, একলাই আসছেন। আস্তে আস্তে এক জায়গায় ওনার একটু মানে আর কি আপনার প্রকৃতির ডাকে সাড়াইতে মানে ওনার হয়, প্রেশার হয়। তো উনি ওই হেঁটে কোথায় যাবে চেষ্টা চিন্তা করলো, যে রাস্তার পাশে একটা পুকুর ছিল, বড় পুকুর, এবং ওই পুকুরটাকে ওইখানকার মানুষ খুব এড়ায় চলে আর কি। তো উনি জানে পুকুরটার সম্বন্ধে এসে, তো চিন্তা করে ভূত প্রেত এগুলা কি, মানে খুব একটা গায়ে মাখে না। যদিও ওখানে কিন্তু আমি পার্সোনালি জানি যে 80-র দশকে মিরপুর, শেওড়াপাড়া, ইব্রাহিমপুর এসব এলাকায় যারা থাকতো তারা ভূত জিনিসটাকে খুব বেশি রকম বিশ্বাস করতো। কারণ আমার নানার বাড়ি, অনেক ধরনের এরকম এক্সপেরিয়েন্স আছে। আমার নানার বাড়ি ওখানে, এবং ওখানকার মানুষজন তখন অনেকেই বিশ্বাস করতো বিভিন্ন জিনিস। আমি নিজেই অনেক মিথ জানি ওখানে। আচ্ছা, যাই হোক, উনিও ওই পুকুর সম্বন্ধে কিছু মিথ জানে। উনি গায়ে মাখেনি, উনি ওই পুকুরের পাড়ে এক জায়গায় যে উনি ওনার মতো আর কি কাজ সারছেন। তো যখন কাজ সারছেন, উনি হঠাৎ করে ফিল করে যে ওনার ঘাড়ের মধ্যে কেউ নিঃশ্বাস ফেললো, বেশ গরম নিঃশ্বাস। তো উনি ঝট করে পেছন ফিরে তাকায় যে কোনো মানুষ কেউ নেই, কোনো মানুষ নেই। এবং উনি যখন তাকাইছে, উনি ডান দিকে তাকাইছে, ঠিক একই সময় বাম দিকে ওনার কাঁধের মধ্যে মনে হলো কেউ মানে মানে কোনো কিছু ডাবাই দিছে, মানে ধারালো কোনো কম্পাস বা কিশোরী দিয়ে যদি ছুরি দিয়ে কেউ খোঁচা দেয়, জাস্ট লাইক দ্যাট, এবং মনে চিড়ে দিল ডাবাই দিয়ে কিছুটা। তো জ্বলে উঠছে, উনি তাড়াতাড়ি তাকায় হাত দিয়ে এরকম করছে, হাত দিয়ে ধরছে। তো ধরে দেখে যে ওই জায়গা দিয়ে রক্ত বেরোচ্ছে ওনার, বাট কেউ নাই, কিছু নাই। এক্সকিউজ মি। তো উনি একটু ভয় পায় যে কি ব্যাপার, সাপ টাপ কিছু কিনা। চিন্তা করে সাপ এরকম বেয়ে এই পর্যন্ত উঠবে, আমি তো টের পাবো। উনি খুব ভয় পায়। উনি মানে ভৌতিক ব্যাপারে ভয় পায় না, উনি ভয় পায় যে কি পোকামাকড় কিনা, পোকামাকড়। তো উনি ওইটা রাব করতে থাকে এবং শার্ট দিয়ে ওই জায়গাটা চেপে ধরে। তো এই সময় উনি দেখে ঠিক পুকুরের উপর দিয়ে, ওই যে পুকুরটার ঠিক মাঝামাঝি সাইড থেকে কিছু একটা ভেসে চলে যাচ্ছে। যেটা যাচ্ছে ভেসে, সেটার শেপ হবে 3-4 ফিট উচ্চতা, এবং মানে ঠিক জমাট বাঁধা একটা অন্ধকারের মতো। জমাট বাঁধা বলতেছে যে খুব অদ্ভুত, কিন্তু মানে বর্ণনাটা খুব অদ্ভুত। বলতেছে অন্ধকারটাকে যদি খুব জমাট বাঁধা দাও কোথাও, মানে অন্ধকারের ভেতর অন্ধকার, হ্যাঁ, মানে মনে হচ্ছে বেশি কালো, এবং ওইটা যে একটা আলাদা কিছু, ওইটা বোঝা যাচ্ছে। এবং সেটা পুকুরের উপর দিয়ে ভেসে ভেসে যাচ্ছে, মানে পানির থেকে প্রায় 1 ফিট উপরে এরকম। তার মানে চারপাশে যেটুকু আলো আছে, সেই আলোতে ওই অন্ধকারটাকে আলাদা করা দেখা যাচ্ছে। মনে হচ্ছে আলো দিয়ে অন্ধকারটাকে দেখা যাচ্ছে, অন্ধকারটা একটা শেপ। আর উনি তখন খেয়াল করলো ওটা মেঘের মতো আর কি, যেখান দিয়ে যাচ্ছে সেই জায়গার ওই পাশের আলো দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে হালকা ছোটখাটো দুই একটা আলো, ট্রান্সপারেন্ট না। তো উনি দেখে বেশ ভয় পেয়ে যায়, কারণ ওটা একটা সত্তা। ওটা ঠিক পুকুরটা পার হয়ে অনেকখানি চলে গেছে,
তারপর উনি দেখলো সার্কেল করে আবার ওটা আসছে ওনার দিকে, মানে ব্যাক করে আসতেছে। তখন ওনার শরীরে সব লোম দাঁড়ায় যায়, উনি মানে বুঝতে পারে না জিনিসটা কি। তো উনি করে কি, ঘুরে হাঁটা শুরু করে, মানে অপোজিট রাস্তা যাওয়ার জন্য। এবং কিছু দূর হেঁটে উনি পেছন ফেরে, যেটা নাকি স্বাভাবিকভাবে মানুষ করে। তো দেখে যে ওই ছায়াটা পুকুর পার হয়ে গেছে এবং আসছে, কিন্তু ওদিক দিয়ে আসছে। তো উনি আরো জোরে হাঁটা শুরু করেন এবং মানে তখন পর্যন্ত ওনার ভিতরে এমন জিনিস ছিল যে উনি ওই তখন পর্যন্ত এই দোয়া দুরুদ পড়ার মানুষ না আর কি। আচ্ছা, হ্যাঁ, সে হেঁটে দ্রুত পার হচ্ছে ওখান থেকে। তো হাঁটতে 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 একসময় সে ওই মেইন রোডে চলে আসে এবং মেইন রোডে এসে উনি ডানে বামে তাকায়, পেছনে তাকায়, কিছুই দেখে না, যে কিছুই নেই আশেপাশে, মানে উনি একলাই। উনি দেখে ওনার ঘাম টাম বের হয়ে গেছে, ঠান্ডার সময় তারপর। তো উনি তারপরও হাঁটে আর কি, হেঁটে হেঁটে ওই ওনাদের 14 নম্বরে ওখানে আসে। এসে যখন উনি 14 ঢোকে, ওইখানে ওনাদের যে রাস্তাটা আপনার ভেতরে ঢোকে, ওখান থেকে ঢোকার সময় ওনার কাছে কেমন যেন একটু অ্যাবনর্মাল লাগে সবকিছু, মানে ঠিক নর্মালি যেরকম দেখে সেরকম না। মানে উনি কলোনিতে থাকতো ওনারা, তো কলোনির কাছে যখন যাচ্ছে তো মনে হচ্ছে যে এই শীতের মধ্যেও অনেক বেশ বাতাস হচ্ছে। ওনার বাসার আশেপাশে কিছু গাছগাছালি ছিল, সেগুলো নড়ছে। তারপর তরকারির সবজির গাছ ছিল, সেগুলো নড়তেছে, মানে বাতাসে নড়তেছে। বেশ ভয় পায় উনি। তো উনি ওনাদের বাসায় চলে আসে, গেটে এসে কাউকে জাগাতো না, রাত গভীর রাত, মানে হচ্ছে বাবা রাগ করতো। উনি বাসায় ঢুকে যায় আর কি। ঢুকে যে ওনার যে শোবার জায়গাটা ছিল সেটা ছিল ওনাদের বাসার গেটের সামনে একটা জায়গা, মানে একটা চৌকির মতো পাতা ছিল আর কি। ভেতরে রুমের ভিতরে উনি থাকতো না, রাত্রে ফ্যামিলি মেম্বার অনেক ছিল। তো উনি চুপচাপ নিজের জায়গায় উনি সেটেল হয়ে যান, রাত্রে শুয়ে পড়েন। তো উনি যখন শুয়ে পড়ে, উনি প্রায় ঘুমের মতো অবস্থা, ঘুমায় গেছে। এই সময় হঠাৎ করে ওনার মনে হয় যে ঘুমের মধ্যে থেকেই মনে শব্দ হচ্ছে একটা কেমন। তো উনি তাকায়, ঘুমের আর কুটকাট একটা শব্দ আর কি, তাকায় দেখে কেউ নাই। তখন উনি হঠাৎ খেয়াল করে আবছা অন্ধকারে ওনার যে জায়গাটা উনি শুয়ে আছে তার সামনে মানে বারান্দা ছিল দিকে, দেখে বারান্দার মধ্যে ওরকম ঠিক জমাট বাঁধা অন্ধকার, ওই অন্ধকারটা এবং ওই মানে অন্ধকারটা বাইরের যে আর্চ লাইট, যেটা লাইটটাকে ব্লক করে রাখছে। ওয়াও, ভয়াবহ ব্যাপার। কিছুটা দাঁড়ায় আছে ওখানে। তো উনি তখন খুব ভয় পায় এবং ওই সময় উনি নিজের অজান্তেই দোয়া পড়েন এবং চোখ বন্ধ করেন, আবার তাকান। তো একটু পরে উনি মনে করেন যে মানে ওনার একটু ধাতস্থ হয়, আবার তাকায় দেখে কিছু নাই। তো উনি ঘুমানোর চেষ্টা করে, চোখ বন্ধ করে শুয়ে থাকে। তার কিছুক্ষণ পরে যেটা হয়, সে মানে এটাতে খুব ভয় পেয়ে যায়। উনি ফিল করে খুব ঠান্ডা কিছু একটা ওনার কপালে টাচ করতেছে। তো উনি ফট করে হাত দিয়ে ধরার চেষ্টা করেন যে কি জিনিসটা। হাত দিয়ে ধরে দেখে একটা লোমশ হাত, বেশ মানে মনে হচ্ছে যে মানে পশম কি জিনিসটা। উনি যেটা বলছে ফেইদার আছে না, ওই যে গাড়ি টাড়ি পরিষ্কার করি আমরা, ওই টাইপের নরম লোমশ। আচ্ছা। তো উনি বেশ মানে হয়ে যায় যে এরকম একটা হাতের মতো, এবং উনি চোখ মেলে যখন তাকায় উনি দেখে এরকম একটা কালো অন্ধকারের মধ্যেই বেশ দূর পর্যন্ত চলে গেছে, কিন্তু ওইটা কোত্থেকে আসছে সেটা সে দেখে না। এবং এই পর্যায়ে সে মানে হাতটা এক সময় সম্মোহিতের মধ্যে ছেড়ে দেয় এবং উনি মানে সেন্স হারায় ফেলে বা ওনার খেয়াল নেই। উনি ভোরবেলা ওনার ঘুম ভাঙে, তখন ওই যে সকালে যখন আপনার আজান হচ্ছে এই সময় ওনার ঘুম ভাঙে এবং উঠে যে উনি পরদিন সকালে ওনার মাকে বলে, এবং ওনার জ্বর টর এসে যায় আর কি অবস্থায়। তো ওনার মাকে বলার পর ওনার মা শুনে বলে যে তুমি কোনো খারাপ জায়গা দিয়ে আসছো, তোমার কোনো আসর হয়েছে। এবং এরপরের থেকে ওনাকে কন্টিনিউয়াসলি উনি উল্টাপাল্টা জিনিস দেখতে থাকে ওনাদের এখানে, বিশেষ করে এই যে অন্ধকার জিনিসটা। তারপরে মনে করেন যে উদ্ভট জিনিস ওনার দেখা যায়, সিমটম দেখা দেয়। উনি নাকি ওই ভয় বেরোতো না। তো তখন ওনাকে ওনার এক খালা, এক মহিলা ছিল, সে নাকি খুব পরিষ্কার টাইপের, ওনার কাছে নিয়ে যায়। সে বলে যে ও রাতের বেলা আসছিল, ওখানে একটা খারাপ জিনিসের নজর পড়ছে। তো ওনাকে মানে ঝেড়ে টেড়ে দেয় এবং ওই তাবিজ দিয়ে দেয় আর কি। তারপর থেকে উনি এটা সমাধানটা হয়তো খুব সামান্যই ছিল, বা সমাধানটা করা সম্ভব হয়েছে, কিন্তু উনি যে এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে গেছেন সেটা খুবই ভয়ঙ্কর, ভয়াবহ। মানে আপনি যে কথা বলেন এটা মোটামুটি এখনো পর্যন্ত এরকম মনে হয় শুনে নাই যে মানে একটা নির্দিষ্ট শেপ সেটা পুকুরে ভেসে যাচ্ছিল এবং সেটা ফলো করতে করতে বাসায় পর্যন্ত চলে আসছে। এবং উনি যেমন ওনার কাহিনীর মধ্যে একটাই ছিল যে উনি যে অদ্ভুত জিনিস দেখতেন, মধ্যে একটা জিনিস দেখতো যে ওনার চুল, উনি মাঝে মাঝে বাসায় আসলে রাত্রেবেলা উনি দেখতো গভীর রাত্রে চুল ছেড়ে রাখছে বারান্দার থেকে, সেটা লম্বা চুল, মানে ওই ওপর থেকে ঝুলে আছে, মানে কে মানে কিছু মানে চুলের মতো ঝুলে আছে। অদ্ভুত ব্যাপার, কিন্তু খুবই অদ্ভুত ব্যাপার। তো বুঝতেই পারছেন যে এরকম আরো দারুণ সব ঘটনা থাকবে ভূত FM আজকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং আমাদের সাথে
আবারও আমরা একটু বাবু ভাইয়ের কাছে যাব এবং তার একটা ঘটনা শুনে আসবো। বাবু ভাই, সেকেন্ড যে ঘটনাটা শোনাবেন সেটা কোথাকার ঘটনা? এবং এটা রাসেল ভাই, এটা হচ্ছে আপনার ফ্লোরিডার ঘটনা। ওকে, আচ্ছা, এখানে আমি তখন একটা স্টোরে জব করতাম আর কি, ম্যানেজার ছিলাম। এটা আপনার ছিল হচ্ছে আপনার একটা জায়গায় 10th অ্যাভিনিউতে, মানে ওটার সামনে একটা গ্রেভইয়ার্ড ছিল। তো গ্রেভইয়ার্ডটা ছিল ঠিক আমাদের স্টোরের অপোজিটে। তো স্টোর ক্লোজ হতো রাত 12টার দিকে। তো ওই সময় এটা বন্ধ করে আর কি বাসায় যেতে হতো, যে এমপ্লয়ি থাকতো রাতে। আচ্ছা। তো একটা স্প্যানিশ মেয়ে কাজ নিয়েছিল ওখানে। তো ও রাতে ক্লোজ করে যেত। প্রথম দিকে সে খুব সাহস করেই বলছে আমাকে যে, বস, আইড লাইক টু ক্লোজ এট নাইট, আইড লাইক টু ওয়ার্ক এট দ্য ক্লোজিং শিফট। আমি বললাম নো প্রবলেম, তার কাজ দরকার, সে আওয়ার চাচ্ছে, ওকে নো প্রবলেম, করো তুমি। তো রাতের বেলা বন্ধ করে যেত, একদিন 2 দিন। তৃতীয় দিনের দিন আমাকে বলছে যে আমি এই রাত্রে শিফটে কাজ করব না। আমি বললাম কারণ কি, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? তোমার সাথে তো আরেকজন কাজ করে। তো বলছে হ্যাঁ করে, কিন্তু ও তো আমার সাথে বাসায় যায় না, বাসায় তো পৌঁছে দেয় না। আমি বললাম কি তুমি কি গাড়িতে করে যাও না? বলে না, আমার আমি এখান থেকে জব অফ হওয়ার পরে আমি মানে যখন অফ করে দেয় তখন তো আপনার ওই যে সামনে গ্যাস স্টেশনে কেনোপি টেনোপি সব লাইট বন্ধ হয়ে যায়। তো বলে তারপর আমাকে এই কবরস্থানে পাড়ি দিয়ে যেতে হয়। এবং আই এম স্কেয়ার্ড অফ চোপা কাবরা। ও স্প্যানিশরা চোপা কাবরা মানে ওদের ভূত। আচ্ছা। হ্যাঁ, তো আমি ওকে বললাম যে দেখো, এটা কোনো ব্যাপার না, কবরস্থানের পাশে ভয়ের কিছুই নেই, ডোন্ট গেট স্কেয়ার্ড। এই সেই অনেক বোঝানোর চেষ্টা করলাম, সে ভয় পাচ্ছেই। আমি তখন ওই যে কাজ করে বললাম তুমি কাজ করো, আমি একজনকে বলছি ওর সাথে যে শিফটে কাজ করতো, ওকে বললাম যে তুমি ওকে একটু আগে দিও রাত্রে, ওকে ওই কবরস্থান এগুলো পার করে দিয়ে এসো, তোমার গাড়িতে করে নামাই দিয়ে এসো। তো রাজি হলো। তো কয়েকদিন করার পরে তারপরে আর আপনার সে দিতে চাচ্ছে না, মানে তারও অনেক কাজ আছে এসে। আমি খুব প্রবলেমে পড়ে গেলাম। তো আমাকে ওই আরেকদিন সকালে একটা বয়স্ক মহিলা কাজ করতো, পেনজি নামে। তাকে আমি বলতেছিলাম যে একটু সমস্যা হচ্ছে, অমুক কাজ করতে চায় না, রাতে এই সমস্যা। সে বলতেছে তো তুমি জানো না এখানে তো প্রবলেম আছে। বলছি কি? বলো ও যে চোপা কাবরা বলতেছে এটা ঠিক কথা। আমি বলছি বলো তো কি? বলে তোমার আগে, অনেক আগের ঘটনা, তখন হয়তো তুমি কতদিন আছো এখানে? বললাম এই তো 8-10 বছর। বলে যে এইটার পাশে আজ থেকে 20 বছর আগে কোনো স্টোর ছিল না, তখন এখানে লোকালিটি ছিল। তো যেটা হতো, এই জায়গা দিয়ে অনেকেই পার হতো আর কি রাস্তা দিয়ে। তো যখন পার হতো তখন দেখতো যে রাস্তার মধ্যে তোমার এই বাচ্চা টাচ্চার লাশ কেউ এরকম কাপড় দিয়ে পেঁচায় দাঁড়ায় আছে রাস্তার মধ্যে, এবং ওই মানুষের সামনে মানে কেউ রাইট চাইতো বা কিছু কাউকে দেখায় বাচ্চা খাওয়া শুরু করতো, এরকম সিন হতো। তা আমি ওর কথা শুনে অবাক, আমি বলছি তুমি কিছু দেখছো কখনো? তো সে ফার্স্টে বলে নো। আমি তাকে বললাম যে মিস প্যানজি, আমি এখানে রাত্রে একদিন যাব, দেখি এখানে কিছু দেখা যায় কিনা। সে আমাকে বলতেছে নো নো, যেও না যেও না। আমি তাই বললাম কেন, গেলে কি হয়েছে? বলে আসলে বলে আমি নিজেই দেখছি আমার লাইফে এরকম। আমি বলছি তুমি কি দেখছো? বলে যে এই কবরস্থানে এখানে কাছাকাছি আমরা থাকতাম, তো আমি তখন টিনেজ ছিলাম এবং আমার খুব আগ্রহ ছিল এইসব কথাবার্তা শোনার। তো আমি শুনছি, শোনার পর আমরা ফ্রেন্ডরা এখানে আসছি। এসে আমি এসে কি দেখছো? বলে না, আমি ফার্স্টের দিন কিছু দেখি নাই, তবে আমি আর আমার বড় ভাই বিশেষ একটা জিনিস দেখছিলাম। বলে কি? বলে আমরা একদিন এখানে আসছিলাম, তো মানুষ বলতো যে নিউ মুনের সময় আসতে, নিউ মুন মানে অমাবস্যা আর কি, অমাবস্যার সময় যেতে। অমাবস্যার সময় আমি আর আমার ভাই এখানে আসছিলাম, তখন এখানে কিছু নাই, শুধু কবরস্থানটা, ফেন্সটাও ছিল না আশেপাশে। বলে আমরা আসলাম, এসে রাত্রেবেলা আস্তে আস্তে করে হেঁটে ঢুকলাম, এবং আমাদের ছিল যে হ্যালোউইন নিয়ে আমরা কোনো প্রজেক্ট করবো, এটা জানাবো। তো আমি ভিতরে গেছি, আমার ভাই আর আমি যথারীতি হেঁটে 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 যে বিভিন্ন টুমস্টোন দেখতেছি, এবং আমরা ফ্যান্টাসাইজ হচ্ছে। এগুলো আমরা আমাদের ছোটকাল থেকে এগুলো দিয়ে ফ্যান্টাসাইজ হয়, হরর উপন্যাস পড়ি। তো যেতে যেতে এখানে একটা ক্রিপ্ট আছে, মানে ক্রিপ্টটা হচ্ছে আপনার, ওরা কিছু মাটির নিচে কবর দেয়, আর কিছু হচ্ছে একটা ঘর তৈরি করে, যাদের সামর্থ্য বেশি ঘরের মধ্যে একটা এরকম উঁচু হাউসের মতো তৈরি করে, সেটার উপর আবার স্ল্যাব দেওয়া থাকে পাথরের, সেটার উপর খোদাই টোদাই করে লেখা থাকে, বা অনেকে আছে এনগ্রেভ করে, ওটার ভিতর লাশটা রেখে ওটা টেনে দেয়, এবং ওই রুমটা ওইটাই ক্রিপ্ট। তো বলে ওখানে একটা ক্রিপ্ট ছিল অনেক পুরানো। ওই ক্রিপ্টটার কাছে আমরা যখন যাই তখন এই গা ছমছম করা একটা অবস্থা লাগে আমাদের। আমি আর আমার ভাই চিন্তা করি যে এতগুলো কবর পার হলাম, টুমস্টোন পার হলাম, এখানে কেন মানে গা ছমছম করছে।
তো আমরা কাছাকাছি যাই, লিফটের পাশ থেকে বলে যে একটা কেমন বোটকা টাইপের গন্ধ ওখানে, এবং পরিবেশটাই ডিফারেন্ট। তো আমরা যে ওখানে দাঁড়ায় মানে খেয়াল করি কি ব্যাপারটা, বা বসে আছি। তো বলে প্রায় ঘন্টাখানেক পরে ওখান থেকে দেখি যে দূরে একটা মানে আসছে, মহিলা, এবং সে আসছে যে মানে কালো গাউন যেরকম পরে থাকে, শোকের ড্রেস সেরকম আসছে, এবং তার হাতের মধ্যে এরকম একটা পুটলির মতো ধরা, এবং সে হেঁটে হেঁটে আসলো, এসে আমাদের থেকে প্রায় 50 গজ দূরের মতো দাঁড়ালো। দাঁড়ায় সে ওইটাকে খুলে, স্ল্যাব না মানে ওই যে হাতের যে পোটলা, ওটা খুলে বসে পড়লো, বসে সে খাচ্ছে। এবং আমরা সময় বুঝলাম যে ওটা কোনো মানে মানুষের বাচ্চা টাইপের কিছু, সে কামড়া ক্যানিবল বা টাইপের কিছু, রাইট। মানে সে ফার্স্টে বুঝতে পারে নাই এটা কি মানুষ, মানে কোন মস্তিষ্ক বিকৃতি কিছু বা ওরকম অশুভ কিছু। তো ওরা তো টিনেজ ছিল, বলে যে আমরা টিনেজ ছিলাম, আমরা ভয় পাইছি এটা দেখে ফার্স্টে যে ঘটনাটা কি, মানে সাহস করে। তো আমরা একটু নড়াচড়া করছি, নড়াচড়াতেই ওটা সজাগ হয়ে গেছে দূর থেকে, এবং সে বুঝছে যে এখানে কেউ আছে। এবং দেখলাম যে ও আমাদের দিকে তাকালো, মানে আমাদের দিকে মুখ খুললো, মানে দেখে মনে হলো যে আমাদেরকে দেখছে, এবং তারপরে একটু কাছে এসে সেট করে বাতাসে মিলাই গেল। ওটা তো ক্যানিবল না। এবং এটা দেখে নাকি ওর ভাই চরম ভয় পেল, তার সিজার অ্যাটাকের মতো হলো। তো ও নাকি ভাইকে অনেক কষ্টে মানে হাত পা ঠান্ডা করে হাঁটতে 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 মানে কোনো মতে টেনে টেনে ওই গ্রেভিয়ার থেকে বের করলো। তো ওই যে যেই জায়গাটায় ও লাশ খেয়েছিল সেখানে নাকি ও যে আসলেই পড়া দেখছে যে একটা পোটলা এবং মানে ছিন্ন ভিন্ন কিছু রক্ত রক্ত পড়া। তো আরো ভয় পেয়ে ওরা নাকি কবরস্থানের বাইরে চলে যায়, এবং যখন কবরস্থানের বাইরে চলে যায় তার মানে ওটা নিমিষে ভ্যানিশ হয়ে গেল, ওটা যেটা খাচ্ছিল সেটা অস্তিত্ব তখনও ছিল। এবং ওরা যখন বের হয়ে যায় তখন নাকি দেখে কবরস্থানের গেটের সামনে শিয়াল টাইপের কিছু একটা, কুকুর বা শিয়াল সামথিং, এত বলে ভালো খেয়াল করতে পারেনি, ওখানে দাঁড়ায় ছিল। এখন মজার ব্যাপার হচ্ছে ওই এলাকায় কিন্তু শিয়াল বা নেকড়ে এই ধরনের কিছু থাকার প্রশ্নই আসে না। সেটাই ফরেস্ট টাইপের কোন জায়গা না। এবং কুকুর না, উডস আছে, ফ্লোরিডাতে অনেক উডস আছে, ওইসব উডসে কিন্তু আপনার হিংস্র কুকুর বা নেকড়ে নাই। হ্যাঁ, মানে নরমালি উডস থাকতেই পারে, কিন্তু উডসে যেটা আছে সেটা হচ্ছে আপনার এলিগেটর আছে, রাইট। হ্যাঁ, তারপর আরো যদি ভিতরের দিকে যান ওখানে কয়েক জায়গায় আমি শুনছি যে ওয়াইল্ড বোর আছে, আচ্ছা, বন্য শুকর আছে, বাট এই যে নেকড়ে বা এই ধরনের কিছু নাই। আর ওইটা যে ছিল ওইটা হচ্ছে আপনার একটা সিটির ভিতরে, আজ থেকে হয়তো 20-30 বছর আগে হয়তো ওই জায়গাটা আর একটু আন্ডার ডেভেলপ ছিল। সেটাই, ঠিক আছে। মানে এখন যেখানে আমি লাস্ট যেটা রিকল করি ওখানে আশেপাশে 3টা গ্যাস স্টেশন আশেপাশে। তো তারপরও রাতের বেলা বেশ কিন্তু নীরব হয়ে যায় জায়গাটা, রাইট। রাতের বেলা নীরব হয়ে যায়, ফেন্সড আছে, এখনো অনেকে ভয় পায়। হ্যাঁ, যদি ওখানকার কেউ থাকে সে দেখতে পারে 10th অ্যাভিনিউ অ্যান্ড আপনার ইসের কাছে, কার্ক রোডের কাছে ওই জায়গাটা। এবং বেশ ওই গ্রেভিয়ারটা অনেকেই রাতের বেলা ওই লোকালিটির যারা আছে তারা অনেকে এখনো চোপা কাবড়ার কথা বলে ওখানে। চোপা কাবড়া, অলরাইট, আপনারা একটু অবশ্যই মনে রাখবেন চোপা কাবড়া। আমরা আরো একটা ঘটনা শুনলাম এবং এই ঘটনাটাও খুব চমৎকার ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমি এসএমএস তো পড়বই, এসএমএস একটু ফিরে এসে পড়ি, তারা একটা ছোট্ট বিরতি নিচ্ছি এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুড। আপনার নামটা একটু প্লিজ বলবেন সবাইকে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুদীপ্ত। রাসেল ভাই, ইনফ্যাক্ট আজকে আসছি ঘোড়াশাল থেকে। আপনি ঘোড়াশাল থেকে এসেছেন? আপনার ঘটনাটা নিশ্চয়ই ঘোড়াশালের, না? ঘোড়াশাল সরকারি কলোনি। ওকে, শুনি। আচ্ছা, তো ঘটনাটা সেপ্টেম্বর মাসের। ঘটনাটা যে ফ্যামিলির সাথে ঘটে ও 5 জন ফ্যামিলি মেম্বার। তো সবচেয়ে ছোট যে ছেলেটা, তো ওই ফ্যামিলি মেম্বারের মধ্যে বড় ভাই, বড় আপু এবং সেই ছোট ছেলে। তো ছেলেটির নাম শাওন। তো ঘটনার শুরুতে একটু বলে নেই যে শাওন ছেলেটা খুবই মিক মাইন্ডেড। সে মানে খুব কম কথা বলে, সবার সাথে মিশলেও সে খুব লিমিটেড ভাবে বাইরে যায়, সে খেলাধুলা করে অ্যাজ ইউজুয়াল, খুব নর্মাল। তো ছোটবেলা থেকে ও একটু ভীতু প্রকৃতির ছিল, যে সন্ধ্যাবেলা দেখা যায় যে খেলতে গেলে যখন সন্ধ্যা হয় তখন বাসায় উঠতে গেলে ওর মাকে ডাক দেয় সিঁড়ির থেকে যে মা এসে বাসায় নিয়ে যাও। তো ঘটনা যেদিন, ওই দিন রাত্রে একটা ফ্যামিলি অ্যাজ ইউজুয়াল যেভাবে ঘুমায় রাত্রে 11:30 থেকে 12টা পর্যন্ত উঠে, তো আন্টি কি করে যে ওকে অ্যাজ ইউজুয়াল ওর বিছানা রেডি করে দিয়ে ঘুমাতে যেতে বলে। তো রাত্রেবেলা আন্টি জাস্ট ফিনিশিং এর জন্য একবার কিচেনে যায়, কিচেন থেকে ফেরার পথে দেখে যে ডাইনিং রুমে শাওন দাঁড়িয়ে আছে এবং জানালা দিয়ে বাইরে তাকিয়ে। তো প্রথমে বলে যে কি ব্যাপার, তুই এখনো ঘুমাস নাই? কিছু না, পানি খাবো।
তো আচ্ছা ঠিক আছে, তুই রুমে যা, আমি তোর জন্য পানি নিয়ে আসছি। তো আন্টি তার ছেলেকে রুমে পাঠায়। আন্টি এক মগ পানি নিয়েও যায় রুমে, শাওনকে দেয়, শাওন খায়। তো খাওয়ার পরে ওকে ওই দিন রাত্রেবেলা রুমে রেখে আসে, মশারি কমপ্লিট করে, বিছানা কমপ্লিট করে ওকে ঘুমাতে দিয়ে আসে। তো রাত্রের বেলা হয় কি যে 1:30 থেকে 2টার দিকে আন্টি আরেকবার যায়। আন্টি আরেকবার বের হয়, বের হওয়ার পরে সেম দৃশ্য যে শাওন ডাইনিং রুমে বাইরের দিকে তাকিয়ে আছে। তো বলে যে কি ব্যাপার, তুই এখনো ঘুমাসনি? এটা বলার সাথে সাথে ও কি হয় যে দৌড় দিয়ে ওর যে রুমে ঘুমাতো ওই রুমে ফিরে আসে। তো রাত্রে ওই দিন খুব খারাপ কিছু ঘটে, যে ওই দিন রাতে 2টোর দিকে আশেপাশ থেকে শোনা যায় অনেক আঙ্কেল আন্টি মানে জোরে জোরে আম্মু আব্বু বলতে শুনেছিল। আর ফিনিশিং রাত্রেবেলা যেটা হয় যে একটা ফ্যামিলির নরমাল ঘুমানোর সময় দরজা আটকিয়ে ঘুমাবে। আর আমাদের ঘটনাটা শুনি, আপনি যেভাবে আমাকে বলেছিলেন সেভাবে প্লিজ একটু বলুন। তো রাত্রেবেলা হয় কি যে যখন ছেলে শোয়ার পরে সামথিং ওর রুমে এক্সিস্টেন্স একটা থাকে। তো ওই ওকে একটা কিছু ক্যারি করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে রাতে তো কেউ কোনো কিছু টের পায়নি। সকালবেলা পিছনে বিল্ডিং এর এক আঙ্কেল সকালে নামাজের পরে আসে, এসে বাসায় নক করে। নক করার পরে বলে যে আন্টি অ্যাজ ইউজুয়াল দরজা খোলে আঙ্কেলকে সাথে নিয়ে। তো বলে কি এত সকালবেলা কি হয়েছে? পরে বলে যে আপনাদের ছেলে তো নিচে পড়ে আছে। তো সকালবেলা দরজা খোলার আগে এত রুম টুম চেক করে ওরা যায়নি, বলে যে না আমার ছেলে আমার রুমে আছে, আমাদের রুমে ঘুমাচ্ছে। পরে বলে না আসুন, আপনি নিচে আসুন, নিচে এসে দেখে যান। তো নিচে গিয়ে দেখে যে আসলেই শাওন পড়ে আছে, ওর শরীরের শার্ট গুলো ছেঁড়া। আর এই ছেলেটা রাসেল ভাই আসলে কিরকম যে আমরা যদি ধস্তাধস্তি করে ছিঁড়ি, এটা আসলে সে ছেঁড়া না। আমি যদি রেতি দিয়ে আপনার শার্ট বা টি শার্টে পোজ দেই, অথবা কোনো কিছু যদি আপনাকে খাঁচি দেয় স্ক্র্যাচ করে, তাহলে এটা ছিল অনেকটা হার্মটা ওই রকম। আর ওর জিহ্বাটা যে খুব খারাপ ভাবে ড্যামেজড ছিল, আর মাথার এই সাইডে অনেক ব্যথা পায়। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্টলি পার্ট যেটা ওর ফিমার, বাম পায়ের ফিমার, এই ফিমারের হাড় কিন্তু খুব শক্ত। এটা নর্মালি একটা মানুষের পক্ষে মোটেও ভাঙা সম্ভব না, যদি এটার উপর দিয়ে কোনো গাড়ি বা না যায়, অন্য কিছু না যায়। তো এই ফিমারটা ভাঙা ছিল। ও বাম পা এখনো পুরোপুরি হাঁটতে পারে না, ও ক্রাচ ইউজ করে। আমি একটু ঘটনাটা আপনি আমাকে যেভাবে বলেছেন আমি একটু সবাইকে বলি। সেটা হচ্ছে যে আপনি হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয় এবং আপনি বলেছিলেন যে হসপিটালে তাকে খুব খারাপ অবস্থায় নিয়ে যাওয়া হয় এবং সেইখানে গিয়ে এই ছেলেটাকে আপনারা যেভাবে পান সেটা হচ্ছে সেই ছেলেটার মোটামুটি সমস্ত শরীরেই ড্যামেজড এবং প্লাস্টার করা ছিল। এবং তাকে ওইখানকার ডাক্তাররা মানে যখন সচেতন তখন চেতনা ফিরে পাওয়ার পর জিজ্ঞেস করেছিল যে তোমার কি হয়েছিল। সে প্রথম যে কথাটা বলে সেটা কি বলে? সে বলে যে আমি একটা জিনিসই ফিল করতে পারি, সেটা হচ্ছিল সামথিং আমাকে ডাক দিয়ে কোলে করে নিয়ে যায়। এরপর আমার ঘুম ভাঙে, আমি নিজের শরীরকে এত ড্যামেজড অবস্থায় নিচে দেখতে পাই। ওকে, এখন বলেন যে ওনাকে আসলে কিভাবে পাওয়া গিয়েছিল, ওই জায়গাটার বর্ণনা দেন। আপনি বলেন অলরেডি আপনি বলেছেন যে আপনার শার্ট স্ক্র্যাচ করা ছিল, এরপরে আপনি বলেছেন যে তার জিহ্বায় কোনো একটা ঝামেলা ছিল, এবং তারপরে আপনি একটা জিনিস মনে হয় মিস করেছেন যে আপনি বলেন যে ছাদ থেকে যদি এটা বলছি আমি। তো ওরা যেই বিল্ডিং এ থাকে ওই বিল্ডিং থেকে যদি আমি মানে উপর থেকে যদি কেউ কিছু জিনিস ফালাইও, এত দূরে যাওয়া সম্ভব না, ঠিক আছে, যদি আমি ফোর্স দিয়ে না ফালাই। তো ছেলেটা নর্মালি যে জায়গায় পড়েছিল আর যে ইনসিডেন্ট যে জায়গায় হয় ওটা আমরা দেখলে বুঝতে পারবেন যে মানে মাটিতে 2 থেকে 3 ইঞ্চি গর্ত ছিল, যেরকম যেন ওকে কেউ কোনো কিছু দিয়ে ফোর্স করে একদম মাটির মধ্যে গেঁথে দেওয়ার ট্রাই করে। আর পুরো শরীরের অবস্থা খুবই ড্যামেজড ছিল, সকালবেলা স্ক্র্যাচ ছিল, এগুলি। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আসলে যে জিনিসটা ওনার ঘটনাটা আমি যদি একটু বলি, সেটা হচ্ছে ব্যাপারটা এরকম যে আমি জানি না ঘটনাটা শুরু করেছেন উনি অন্য একটা জায়গা থেকে, যার জন্য হয়তো আপনাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে। সেটা হচ্ছে যে আমি তো বললামই যে হসপিটালে তাকে ওই অবস্থায় পাওয়া যায়, এবং হসপিটালে পাওয়া যাওয়ার পরে তাকে যখন মানে সকালবেলায় যেভাবে পাওয়া গিয়েছিল সেটা হচ্ছে যে এরকম একটা জিনিস মনে হচ্ছে যে বিল্ডিং এর ওপর থেকে সে নিচে লাফ দিয়েছে। যদি এরকম যদি ধরি আমরা ব্যাপারটা, তাহলে যেটা হবে যে বিল্ডিং এর যে ডিস্টেন্সে গিয়ে সে পড়েছিল সেই ডিস্টেন্সটা অতিক্রম করা সম্ভব না, এবং সে মাটিতে অনেকটা ভেতরে ঢোকা অবস্থায় ছিল, সেটাও সম্ভব না। দেখে মনে হচ্ছিল যে কেউ হয়তো জোর করে তাকে মাটিতে পুঁতে ফেলা বা এরকম একটা জিনিস চেষ্টা করেছিল, এবং সে একটা কথাই বলেছিল যে কেউ একজন তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। মাঝে মাঝে আমরা শুনি যে এরকম রাতের বেলায় নানান ধরনের অনেক কিছু ডেকে নিয়ে যায়, কিন্তু সেটাও অনেক সময় এরকম অনেক
ভয়াবহ হতে পারে। অনেক কিছু এখনো পর্যন্ত সেটা সলভ করা সম্ভব হয়নি, এবং কি সলভ করা কি সম্ভব হয়েছে এখনো পর্যন্ত, যে কি আসলে নিয়ে গেছিল তাদেরকে? না, এটা এখনো সলভ করা সম্ভব হয়। সেটাই আমি বলছিলাম যে অনেক সময় আমরা অনেক কিছু মানে ধারণাও করতে পারি না, আমাদের চিন্তার শক্তি অতদূর পর্যন্ত যায় না যেটাতে আমরা আসলে বের করে ফেলতে পারি যে ঘটনাটা আসলে এরকম ঘটেছিল। যাই হোক, আমাদের সঙ্গে আরো একজন নতুন অতিথি এই মুহূর্তে জয়েন করেছেন, এবং আমরা প্রথমেই জানতে চাইবো আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো। হ্যালো লিসনার, আমি সেলিম, এসেছি শান্তিনগর থেকে। ওকে সেলিম, আপনার ঘটনা শুনি আমরা। হ্যাঁ, আমি কাজের সূত্রে ঢাকা থাকি। আমি এখন যে ঘটনাটি শেয়ার করব এটি ঘটেছিল আমার গ্রামের বাড়িতে। তো আমার গ্রামের বাড়ি হচ্ছে হবিগঞ্জ সদর উপজেলার উত্তর চরহামুর গ্রামে। প্রথমে আমি আমার বাড়ির বর্ণনাটি দিয়ে নিই। আমাদের বাড়ি ঘরের পূর্ব দিকে উঠানের পরে পূর্ব দিকে বেশ খানিকটা জায়গা রয়েছে যেখানে বিভিন্ন প্রকার গাছগাছালি আছে। তো ওই জায়গাটার একদম পূর্ব প্রান্তে একটি শেওড়া গাছ আছে। শেওড়া গাছ তো সাধারণত বেশি বড় হয় না, মাঝারি সাইজের শেওড়া গাছ ওটা। এরপরে বাড়ির রাস্তা, এরপরে পুকুর। তো শেওড়া গাছটি যেহেতু কোনো কাজে লাগছে না, তো সিদ্ধান্ত নেওয়া হলো যে গাছটি কেটে ফেলা হবে। তো এই গাছটি কাটার জন্য ওই পাশের বাড়িরই 12-14 বছরের ছেলে, নাম আলাউল, ওকে বলা হলে ও প্রথম দিন গাছের সবকটি ডাল কেটে ফেললো। তো ওই দিন অন্য কাজ থাকায় সে ওই দিন চলে গেল। পরের দিন গাছটি কাটবে বলে সে চলে যায়। তো যথারীতি আলাউলের রাতের খাওয়া দাওয়া সেরে রাতে ঘুমিয়ে পড়ে। ওদের ঘরে কারেন্ট নেই। আলাউল এবং তার ছোট ভাই একই খাটে শোয়, একই রুমে, তার মা শোন মেঝেতে। তো হঠাৎ মধ্যরাতে খাটের মধ্যে দস্তাদস্তি শব্দে ওর মায়ের ঘুম ভেঙে যায়। তোর মা জানতে চান কি হচ্ছে, কোনো জবাব নেই। কয়েকবার জিজ্ঞেস করার পরও কোনো জবাব নেই। তো উনি কি করলেন, উনি ভাবলেন হয়তো দুই ছেলে খাটের মধ্যে মারামারি করছে। তো উনি বালিশের নিচ থেকে ওই গ্যাস লাইটে নিয়ে ও পাশে কুপি বাতি আছে ওটা জ্বালানোর চেষ্টা করলেন, কিন্তু উনি বাতিটা জ্বালাতে পারতেছেন না। কারণ হচ্ছে হঠাৎ উনি যখনই ওই বাতিটি জ্বালানোর চেষ্টা করেন, কে যেন একটা বাতাস এসে ওটা নিভিয়ে দিচ্ছে, মনে হচ্ছে যে কে যেন ফু দিয়ে নিভিয়ে দিচ্ছে। এভাবে অনেকক্ষণ ট্রাই করলেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। অনেকগুলো কাঠি খরচ হয়ে গেল। তো এই অবস্থায় হঠাৎ ওদের ঘরের পূর্ব দিকে জানালার যে হুক থাকে, ওটাকে আমরা খিড়কি বলি, ওটা খোলার শব্দ হয় এবং জানলা খুলে যায়। তখনই ওই দস্তাদস্তি শব্দটা থেমে যায়। এই অবস্থায় ঠিক ওই মুহূর্তে উনি ওই কুপি বাতিটা জ্বালাতে সক্ষম হন। তো ওই কুপি বাতির আলোতে দেখতে পেলেন যে ঘরে কোথাও তার দুই ছেলে নেই, জানলা খোলা। তো উনি ঘটনা কিছুটা আঁচ করতে পারলেন। উনি ভাবলেন হয়তো দেরি হয়ে যেতে পারে অন্য কাউকে সাথে নিলে, তাই তাড়াতাড়ি উনি একাই কুপি বাতিটা নিয়ে ওই দিকে বের হয়ে গেলেন। ওদের পাশেই ওই যেদিকে জানালাটা, ওইদিকে এদের গ্রামের কবরস্থানের পাশ ঘেসে চলে গেছে গ্রামের রাস্তা, ওখানে একটা কদম গাছ আছে। তো উনি খুঁজতে খুঁজতে দেখতে পেলেন যে ওই কদম গাছে বসে মাটিতে বসে হেলান দিয়ে ওই ছোট ছেলেটা অঘরে ঘুমাচ্ছে। তো উনি কি করলেন, ওকে আর না জাগিয়ে ওই পাজা খুলে করে নিয়ে এসে ঘরে শুয়ে দিলেন, দরজা লাগিয়ে দিয়ে। এবার তিনি বড় ছেলেকে খুঁজতে বেরোলেন। তো কবরস্থানের দিকে কোথাও ওই ছেলেকে না পেয়ে ভাবলেন যে ওই আমাদের বাড়ির দিকে চলে আসলেন, ভাবলেন যে কাউকে সাথে নিয়ে খুঁজবেন। তা আমাদের উঠানের কাছাকাছি আসতেই উনি একটু দূর থেকে দেখতে পেলেন যে আমাদের উঠানের মাথায় একটা লিচু গাছ আছে। ওটাও মাঝারি সাইজের, বেশি বড় না, ওইটা শেওড়া গাছ থেকে বেশি দূরে নয়, যে শেওড়া গাছটার কথা বললাম। তো দেখতে পেলেন যে ওই লিচু গাছের উপর দিয়ে যেন কালবৈশাখীর ঝড় বয়ে যাচ্ছে, আশপাশ সবকিছু শান্ত। তো উনি মোটামুটি সাহসী মহিলা বলেই ওনাকে জানে সবাই। আর ওনার ভাষ্য অনুযায়ী ওনার মনে ওই সাহস ছিল যে হাতে যদি আগুন বা এ জাতীয় কিছু থাকে, তো ওই এ জাতীয় জিনভূত বা এ জাতীয় কোনো কিছু কারো কোনো ক্ষতি করতে পারে না। এই কারণে মনে একটু সাহস ছিল। তো উনি কি করলেন, কুপি বাতিটা নিয়ে একদম লিচু গাছের নিচে চলে আসেন। লিচু গাছের নিচে আসার পরই ওই ঝড়টা থেমে যায়। তো ওই কুপি বাতির আলোতে লিচু গাছে দেখলেন যে কিছু নেই। তো এবার তিনি ওই আলাউলের নাম ধরে জুড়ে জুড়ে ডাকতে লাগলেন। কয়েকবার ডাকলেন, কোনো জবাব নেই। তো এভাবে কয়েকবার ডাকার পর হঠাৎ জবাব এলো। তো ওনার মনে হলো কি জবাবটা ওই দূরবর্তী গ্রাম থেকে আসছে, অনেক দূর থেকে আসছে মনে হচ্ছে। উনি সিদ্ধান্ত নিলেন ওই দিকে যাবেন। আর উনি ওই তার ছেলেকে ডাকা অব্যাহত রাখলেন।
ওনার উদ্দেশ্য তার অবস্থানটা শনাক্ত করা যে কোন দিক থেকে আসতেছে। তো উনি ওদিকে অগ্রসর হলেন, আর আলাউল জবাব দিচ্ছে প্রতি ডাকের। ওনার হঠাৎ মনে হলো যে না, ওই দূরবর্তী গ্রাম থেকে নয়, ওই আওয়াজটা আসছে আমাদেরই বাড়ির অন্য একটা ফ্যামিলির একটা পরিত্যক্ত বৈঠকখানা ঘর আছে, ওইটা প্রায় এখন স্টোর রুম হিসেবে ব্যবহার করে, প্রায় জরাজীর্ণ ঘর, ওইটা থেকে আসছে। উনি ওইদিকে চলে গেলেন, যা উনি যে ওখানে আবার ডাক দিলেন, এবার জবাব এলো, তো এবার নিশ্চিত হলেন যে তিনি হ্যাঁ ওই ঘর থেকে তারও জবাবটা আসছে। তো উনি ঘরে ঢোকার চেষ্টা করলেন, ঘরের দরজা তালা দেয়া, তো উনি কোনো রাস্তা পাচ্ছেন না। তো ঘরের ওই ঘরের বেড়া ছিল অর্ধেক, ছিল নিচের অংশটুকু ছিল টিনের, উপরের অংশটুকু ছিল ওই যে পুরোনো আমলের ঘর, তো ওই কাঠের ডিজাইন করা। তো উনি টিনের এক অংশ ওই জোড়ার দিকে খুলে ভিতরে হাত ঢুকালেন। এই অবস্থায় ভিতর থেকে একটা হাত এসে ওনার হাত স্পর্শ করে। ওই ঠিক তখনই আলাউল ভিতর থেকে চিৎকার দিয়ে উঠে যে মা আমি এখানে, আমাকে বাঁচাও। তো উনি বুঝতে পারলেন যে ওটা আলাউল, ওর হাত ধরে ওই দিক দিয়ে ওকে টেনে বের করে নিয়ে আসেন। পরের দিন আমরা ঘটনা শোনার পর আমরা আলাউলের কাছে জানতে চাই ঘটনা। তো আলাউল বলে কি, ওই যে রাত্রিবেলা সে ওই যখন ঘুমিয়ে যায়, তার ঘুম ভাঙে, তখন সে ওই টের পায় কে যেন তার গলা চেপে ধরে আছে জুড়ে, আর আরেকজন তার কোমরের দিকে তার শরীর চেপে ধরে আছে। তারা দুজন তাকে মেরে ফেলতে চাইছে। তো সে দেখতে পায় যে লোকটি গলা চেপে ধরে আছে সেটি ওই তারই বয়সে বড় এক ভাতিজা, যাকে সে চাচা বলে ডাকে, ওর নাম আবু বকর। সে বলে যে আমি দেখি কি ওই যে আবু বকর চাচা আমার গলা চেপে ধরে আছে, আর ওর সাথে আরেকটি কালো কুচকুচে লোক, সে আমার ওই কোমরের দিকে চেপে ধরে আছে। ওরা দুজন আমাকে মেরে ফেলতে চাইছে। আর মা যে আমাকে ডাকছেন, আমি সবকিছু শুনতেছি, কিন্তু আমি কোনো জবাব দিতে পারতেছি না, আমার গলা দিয়ে কোনো সাউন্ড বের হচ্ছে না। তো ওই অবস্থায় মা যখন আলো জ্বালানোর চেষ্টা করছিলেন, তখন ওরা আমাকে ওই জানলা খুলে শূন্যে বাসিয়ে নিয়ে আমাকে ওই লেচু গাছে উঠায়। ভয়াবহ ব্যাপার। হ্যাঁ, লেচু গাছে উঠায়। তো মা আবার ওইদিকে চলে আসলে ওরা আবার ওই দিক থেকে নিয়ে আমাকে ওই ঘরে, ভাঙা ঘরে নিয়ে ঢুকায়। তবে ওই ঘরে কোন রাস্তায় ঢুকে সেটা আমি বলতে পারবো না, ওটা সে বলতে পারে না কোন রাস্তায় ওই ঘরে ওকে ঢুকায়। এইটুকুই। আর এখানে রাসেল ভাই ওই যে তার ওই যে ছোট ভাইটা যেটা ওই ঘুমাচ্ছিল, ওর মা দেখতে পেলেন যে কদম গাছে হেলান দিয়ে ঘুমাচ্ছিল, ও সকালবেলা কিছুই বলতে পারে না রাত্রে কি ঘটছিল। ওকে, এই হলো ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা একটা ছোট বিরতি নিলে মনে হয় বেটার হয়, কারণ একদম তারপরে টানা শেষ করব। সুতরাং আর একটা বিরতি নিচ্ছি এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। আমরা আজকে শেষে আপনাদের ফেসবুকে যে ঘটনাটা দিয়েছিলাম সেটা হয়তো শেষে শুনবো। তা আমরা একটা ছোট বিরতি নিচ্ছি এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। সো আমাদের সাথে থাকেন, কোথাও যাবেন না। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। 9840 নাম্বারে চলে যাচ্ছে আমরা আমাদের আজকের নেক্সট যে অতিথি দিনারের কাছে। দিনার কোথাকার ঘটনা শুনবো আমরা আজকে? জি রাসেল ভাই, এটা মানিকগঞ্জ জেলার সিঙ্গার নামক জায়গার একটি ঘটনা। শুনি। তো রাসেল ভাই, ঘটনাটি আমাকে শেয়ার করেছে বাপ্পি নামে একজন। তো উনি কামরাঙ্গীরচর একটি ফার্নিচার দোকানে কাজ করেন। তো ঘটনাটি আজ থেকে 25-26 বছর আগে একটি ঘটনা। তখন উনার বয়স 4.5 মাস কি 5 মাস হবে, এবং ঘটনাটি তার সাথেই ঘটে। ঘটনাটি উনি ওনার পিতামাতার মুখে শুনেন। তো আমি সরাসরি তার ঘটনায় চলে যাই। তো একদিন তার আম্মু তাকে নিয়ে উঠানে বসে কাজ করতেছিলেন। তো তাদের অর্থনৈতিক অবস্থা তেমন একটা সচ্ছল ছিল না। তার বাবা ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন এবং তার মা হাতের কিছু কাজ করে তাতে সংসার চালাতেন। তো তার মা তাকে নিয়ে উঠানে বসে যখন কাজ করতেছিলেন, তখন তার সুতার প্রয়োজন হয়। উনি উঠানে তার বাচ্চাটাকে রেখে, বাপ্পি যিনি আমাকে ঘটনা শেয়ার করেন, তাকে রেখে উনি রুমের ভিতরে চলে আসেন। তো রুমের ভিতরে এসে উনি যখন সুতো খুঁজতেছিলেন, তখন উনি বাইরে থেকে ওই ওনার বেবির কান্নার শব্দ শুনতে পান। তো কান্নার শব্দ শুনতে উনি যখন রুম থেকে বের হন, তখন উনি চিৎকার দিয়ে ওঠেন। উনি রুম থেকে বেরিয়ে দেখেন যে ওনার বাচ্চাটাকে উনি বারান্দায় যেখানটা রাখছিলেন ঠিক সেখান থেকে অনেকটা দূরে, এবং সে মাটিতে পড়ে আছে। তো এটা দেখে ওই বাপ্পি ভাইয়ের আম্মু খুব ভয় পেয়ে যায়, এবং সে তাকে যখন বাপ্পি ভাইকে সেখান থেকে উঠায় কোলে নেয়, তখন তার আম্মা যেটা দেখে উনি খুব বেশি অবাক হয়ে যায়। সেটা হচ্ছে যে উনি কিন্তু স্বাভাবিকই ছিল, বাট ওই উঠানে রেখে যাওয়ার পর ওনার আম্মা এসে দেখে যে তার ঘাড়টা ডান দিকে বাঁকা হয়ে আছে অস্বাভাবিকভাবে, এবং দেখে মনে হচ্ছে যে ঘাড়ের বাম দিকটায় মানুষের আঙ্গুলের মতো কিছু একটা জিনিস তাকে চাপ দেওয়া হয়েছে, এবং ওই জায়গার মাংসটুকু পুড়ে গেছে গরম কিছু দিয়ে। তো এটা দেখার পর ওই বাপ্পি ভাইয়ের আম্মু খুব ভয় পেয়ে যায়। তো তাকে সঙ্গে সঙ্গে রুমে নিয়ে আসে। তো রুমে আনার পর বাপ্পি ভাইয়ের ফুপু ছিল, তো ওনাকে বলে। তো তারা অনেক ডাক্তার দেখায় তো এই গ্রামের মধ্যে। তখন তো ডাক্তাররা তাকে যেটা সাজেস্ট করে যে ঢাকায় এনে ভালো কোনো হাসপাতালে চিকিৎসা করাতে। উনি কিন্তু জন্মগতভাবে স্বাভাবিকই ছিলেন। আচ্ছা। তো ওনারা এতটাই অসচ্ছল ছিল যে ওনাদের পক্ষে ঢাকায় এসে চিকিৎসা করা সম্ভব ছিল না। তো মাঝে মধ্যে তারা 2-1 বেলা খেয়েও দিন পার করতেন, এবং কারো বাসা থেকে খাবার আসলে সেগুলো খেয়ে দিন পার করতেন।
তো তাদের আর ওই আল্লাহ আল্লাহ করা ছাড়া আর কোনো ওয়ে ছিল না, বাপ্পি ভাই যেটা বলে। তো এরকম সময় তারা অনেক ওঝা দেখায়। তো ওঝা যেটা বলে, একজন ওঝা বলে যে ওকে তো খারাপ জিনিস পাইছে, তো ঘাড় মটকায় দিত, তুমি আসাতে হয়তো সে বেঁচে গেছে, মানে এটা ঠিক করতে পারবো না আমরা। তো তারা কান্নাকাটি করতো আর আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতেন। তো উনি একটা জিনিস লক্ষ্য করলেন যে ওনাদের বাসায় মানে আসরের নামাজের পর থেকেই রাসেল ভাই একটা কুকুর তাদের বাসায় আসতেন। তো কুকুরটা দেখতে খুব মানে অস্বাভাবিক ছিল, যে তার একটা চোখ ছিল না, মানে একটা চোখ নষ্ট ছিল কুকুরটার, এবং সে এক পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো। ঠিক তাদের বাসায় এসে বসে থাকতো আসরের পর থেকে ঠিক ফজরের আগ পর্যন্ত তাদের বাসায় উঠানের পাশে সেই কুকুরটা বসে থাকতো এবং সে ওয়ার্কিং করতে থাকতো খুব মানে করুণ একটা সুরে। তো তার আম্মু অনেক সময় রুম থেকে বের হয়ে তাকে তাড়ায় দিছে, বাট কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে সে কুকুরটা আবারও তাদের বাসার সামনে এসে বসে মানে ওয়ার্কিং করতেছে। তো এরকম চলতে চলতে একদিন ওই বাপি ভাইয়ের আম্মু যেটা স্বপ্নে দেখেন, আর এদিক দিয়ে তার শরীরে যেটা হয় যে এক ধরনের ঘা দিয়ে ভরে যায় সমস্ত শরীরে। তো ওনারা প্রায় তার বেঁচে থাকার আশাই ছেড়ে দেয়। তো একদিন ওনার আম্মু স্বপ্নে দেখতেছেন এরকম যে তার ছেলেটা মারা গেছে এবং তাকে কবর দেওয়ার জন্য গ্রামের সব লোকজন একত্রিত হয়েছে। তো ওনাকে যখন কবরে ওই লাশটা রাখা হয়, তখন তার আম্মু দূরে দাঁড়িয়ে উনি কান্না করতেছিল। তো উনি স্বপ্নে দেখতেছেন, তখন উনি দেখলেন যে কোথা থেকে একজন পাগলের মতো একটা লোক আসলো সবার মাঝখান দিয়ে, এসে উনি সঙ্গে সঙ্গে সে কবরটার ভিতরে নেমে গেলেন। ওনার আম্মা এটা স্বপ্নে দেখতেছেন। তো কবরের ভিতরে নেমে গিয়ে উনি যেটা করলেন যে ওই বাচ্চার লাশটাকে উঠিয়ে তার মায়ের কোলে দিয়ে বলতেছেন যে যা, ওকে ছেড়ে দিলাম। তো এটা দেখার পর তার আম্মুর ঘুম ভেঙে যায়। তখন ঠিক ফজরের আজান দিবে দিবে এরকম একটা সময়। তখন তার আম্মার ঘুম ভেঙে যাওয়ার পর উনি সেই কুকুরটার বার্কিং করার শব্দটা উনি শুনতে পাচ্ছিলেন রুম থেকে। তো প্রথম ওনার খুব ভয় পেতেন। তো যখন উনি স্বপ্নটা দেখলেন, তখন রাসেল ভাই উনি রুম থেকে বেরো দেখেন যে সেই কুকুরটা সেখানেই বসে আছে। তখন উনি মানে কি চিন্তা করলেন উনি নিজেও জানে না। ওনার রুমে কিছু খাবার ছিল ওনাদের সকালবেলার জন্য, যেহেতু আমি আগে বলছি ওনাদের অবস্থা তেমন একটা ভালো ছিল না। তখন উনি রুম থেকে সেই খাবারগুলো বের করে এনে সেই কুকুরকে দেয় এবং দিয়ে তার আম্মু যেটা বলে যে আমার সামর্থ্য এতটুকুই ছিল, এর বেশি আমার কাছে আর মানে কিছু দেওয়ার মতো নেই আপনাকে। তো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে সেই কুকুর তার দেওয়া সবটুকু খাবার খায়। খাওয়ার পর যে ওই সেই দিন যে চলে যায়, তারপর থেকে কিন্তু আর কোনোদিন তার সেই কুকুরটাকে তাদের বাসা আশেপাশে দেখেনি। এবং বাপি ভাই যিনি আমাকে ঘটনা শেয়ার করেন, উনি এখন প্রায় 25-26 বছর ওনার বয়স। উনি মানে সুস্থ, বাট ঘাড় উনি এখন পুরোটা ঘুরাতে পারেন না, কিন্তু হালকা পাতলা মুভ করতে পারেন ঘাড়টা। অনেক ধন্যবাদ দিনের। আজকে আসলে হাতে আর সময় নেই। আমরা কিছু ফেসবুকেও দেখতে পাচ্ছি অনেকে অনেক কিছু লিখছেন। আই লাভ ভূত এফএম লিখেছেন রোমিও। আমি মুহূর্তে আরো একজন নতুন অতিথির সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি, এবং আপনি প্লিজ বলবেন একটু আপনার নামটা কি এবং তারপর আপনার ঘটনা যাব। হ্যালো এভরিওয়ান, আমি সাইফুর রহমান তুহিন। আমি আসছি গাজীপুরের শ্রীপুরে কাফিলাতুলি থেকে। ওকে, শুনি আপনার ঘটনা। আমার ঘটনা হচ্ছে রাসেল ভাই 2 দিন যাবত আমার লাইফে ঘটে গেছে, একদম বাস্তব। সেটা হচ্ছে আমার বোনের হাজব্যান্ড, ও একটা পুকুর ছিল, সেখানে নাকি ভূতের খুব উৎপাত। তো গত বছর ডিসেম্বরের দিকে সে আমাদের বাসায় আসছে। তো সে বলছে যে তার এই ব্যাপার, তার পুকুরে নাকি অনেক ভূতের উৎপাত। এটা কোন জায়গার কথা এটা বলছেন আপনি? হচ্ছে আপনার নরসিংদী জেলার শিবপুর থানায়। আচ্ছা, ওকে। তো আমরা তারপর কিছু ঘটনা সে বলে, তো ঘটনা বলার পর আমরা ডিসাইড করে যে আমরা যাব। তো তার কিছুদিন পর আমরা কয়েকটা কাজিন মিলে আমরা ডিসাইড করে যে আমরা যাব। সে গত বছরের ডিসেম্বর মাস, আমার তারিখটা সঠিক মনে নেই। তো আমরা গেলাম, আমি আর মিশু আর হচ্ছে আরিফ, আমরা 3 জন মিলে আমরা গেলাম। তো যাওয়ার পর দুপুরে খাওয়া দাওয়া হলো, তারপর বিকেল বেলা ঘোরাটোরা করে তারপর আমরা রাতে খাওয়ার পরে এই পুকুরের উদ্দেশ্যে রওনা দিই, সেই ভৌতিক স্থানের উদ্দেশ্যে। তো আমরা যে যার মতো প্রিপারেশন নিলাম, কেউ টর্চ লাইট নিল, কেউ ম্যাচ নিল। নেওয়ার পর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো গ্রামটা সম্পর্কে আমরা আগে বেশি কিছু জানতাম না। তো তারপর আমরা হেঁটে যাচ্ছি, চারদিকে কুয়াশা, শীতকাল, 3-4 হাত সামনে কি আছে তা দেখতে পারতেছি না। তো তারপর অজানা একটা ভয় বুকের ভিতর তো কাজ করতেই ছিল। তো আমরা যাচ্ছি, তো 5 থেকে 10 মিনিট হাঁটার পর তারপর আমরা পুকুর পাড়ে পৌঁছালাম। তো পুকুরটা বর্ণনা আমাকে মনে হয় দিতে হবে যে পুকুরটা ছিল রাস্তার পশ্চিম পাশে, আর পুকুরের দক্ষিণ পাশে ওই পুকুরের কর্মচারী থাকার জন্য একটা টিনের ঘর ছিল। তো আমরা পুকুর পাড় দিয়ে হেঁটে হেঁটে টিনের ঘরের দিকে আমরা রওনা দিলাম। তো এরকম সময় আমি সবার পিছনে ছিলাম, পিছনে ফোনে কথা বলতেছি একজনের সাথে। সে জিজ্ঞেস করতেছে যে ভূত কিছু দেখছি কিনা। তো আমি বলতেছি না, আমি এখনো ভূত দেখি নাই, তবে কিসের ভূত, ভূত তো মনে হয় নাই। তো কিছুক্ষণ যাওয়ার পর আমি যখন দক্ষিণ পাশে যাই, তার কিছুক্ষণ পরেই আমি হঠাৎ করে পুকুরে
পড়ে গেলাম আর কি। কোনো রিজন ছিল না পড়ার, তারপর আমি পড়ে গেলাম জানি না। তো তারপর ওরা পিছনে তাকিয়ে দেখে যে আমি পুকুরে আছি, আমি কোমর পর্যন্ত আমার ভিজে ছিল, বাট মোবাইলটা পরে নাই, আমি দাঁড়িয়ে আছি। তো তারা আমাকে টেনে তোলার পর তারপর ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তারপর ওই ঘরে গিয়ে বসলাম। তো ঘরে বসার পর গল্প টল্প করতেছি আমরা। তো এরকম সময় আমার যে বোনের হাজবেন্ড ছিল সাগর ভাই এবং আরিফ কাজিন, ওরা কি করলো যে পুকুরের মাঝখানে একটা মাচা ছিল, ওই মাচার মধ্যে মশারি তারপর ল্যাপটপ সবকিছু ছিল। তো থাকার পর ওরা ওই জায়গায় গেল আর কি, যে ওই জায়গায় একটু রেস্ট নেবে, শুয়ে থাকবে। তো এদিকে আমি আর মিশু কি করলাম যে দুইটা কর্মচারী ছিল, ওদেরকে নিয়ে কাঠ খেলতে বসলাম। তো আমরা কাঠ খেলতেছি, বাজি দৌড় আর কি কাঠ খেলতেছি। খেলার পর তো গেম টেম কেউ কাউকে দিতে পারতেছি না। তারপর রাত মোটামুটি 12টার উপর বাজে। তেমন সময় আমরা ওই দুই কর্মচারীকে বললাম যে আপনারা দোকান থেকে কিছু নিয়ে আসেন, আমরা খাই, ক্ষুধা লাগছে, আমরা এক জায়গায় বসি, আর ওদেরকে ডাকি আসতে। তো ওরা দোকানের দিকে চলে গেল। চলে যাওয়ার পর আমরা আর মিশু বসে আছি, তার চারদিকে কোনো শব্দ নেই, একদম নীরব, কুয়াশা, তারপর প্রচন্ড শীত, এর মধ্যে আমরা বসে আছি। তো হঠাৎ করে আমরা নোটিশ করলাম যে পুকুরের পশ্চিম পাশে একটা ঢিল পড়লো, মানে টুক করে ঢিলটা পড়লো। আমরা তেমন একটা পাত্তা দিই না যে ঢিল তো পড়তেই পারে, হয়তো গাছ থেকে কোনো একটা কিছু পড়ছে। তো আমরা তখন কিছু না করে গল্প করতেছি দুজন মিলে। তো গল্প করতেছি, তার কিছুক্ষণ পর আবার ঢিল পড়লো। তখন আমরা ব্যাপারটা পাত্তা দিই যে আসলে এত রাতে এত শীতের মধ্যে গ্রামের মানুষ তো আর বের হবে না। তো যে আসলে কি আমরা দুইজন মানুষ একবার নতুন, আগে এই এলাকাতে আসি নাই, তো আমরা একটু ভয় পেয়ে গেলাম। তারপর মিশুকে বললাম যে মিশু কিছু হয় নাই, দেখি কি হয়, আর আমরা বসে থাকলাম। তারপর দেখলাম যে ঢিল তো পশ্চিম দিকে পড়তেছে, আস্তে আস্তে আমাদের টিনের ঘরের দিকে আসতেছে এগিয়ে, মানে ফার্স্টে পশ্চিম দিকে পড়ছে, তারপর আর একটু ডিস্টেন্স কমে পড়তেছে, এরকম করতে করতে আমাদের দিকে আসলো। তারপর হঠাৎ করে মানে ওই তারা আরিফ এবং সাগর ভাই যে মাচার মধ্যে শুয়েছিল, ওই মাচার উপর টিন ছিল, টিনের ছাদের মধ্যে একটা ঢিল পড়লো। তো আমরা মানে কি বলবো যে ভীষণ ভয় পেয়ে যাই। আর টিনের ঘরটার পিছনে রাসেল ভাই ছিল যে একদম বাঁশঝাড়, টিনের পিছনে বাঁশঝাড় ছিল, আর সামনে ছিল পুকুর, তিন দিকে। তো আমরা ভয় পেয়ে যাই যে কিছু বুঝে উঠতে পারতেছি না যে আমরা কি করব। তারপর শুরু হলো ডিল। তারপর আমরা ওদেরকে ডাকতেছি, কিন্তু ওরা কোনো সাড়া দিচ্ছে না ওই ইয়ে থেকে। তারপর আস্তে আস্তে ডিলগুলো আমাদের টিনের চালে এসে পড়লো। তো এই সময় মিশু একদম পুরো নার্ভাস হয়ে গেল এবং সে ভয় পাচ্ছে, তার চোখ মুখ একদম লাল হয়ে যাচ্ছে ভয়ে। তো এক সময় দেখলাম যে টিনের বেড়ার মধ্যে হাত দিয়ে দৌড় দিলে যেরকম একটা আওয়াজ হয়, সেরকম হাত দিয়ে দৌড় দিতেছে। টিনের বেড়া ওই যে খর করে একটা শব্দ, হ্যাঁ, খার করে যেরকম শব্দ হয়, সেটা আপনি শিওর যে বাইরে কেউ নাই? না, আমি শিওর, ওভার শিওর যে বাইরে কেউ নেই। আচ্ছা। তো হাত দিয়ে দৌড় দিচ্ছে, আবার ইয়ে করতেছে। তো আমি তো একটা জায়গায় ভয় পাচ্ছি, মিশু ভয় পাচ্ছে। তো আমি বললাম যে মিশু কিছু হয় নাই। আমি আবার ভূতের উদ্দেশ্যে বলতেছি যে নেক্সট কি দেখাবি, নেক্সট কি দেখাবি, এগুলো তো দেখাচ্ছিস। তো তারপর আমাদের সামনে টিনের ঘরটার চালা ছিল, যে জাপ বলে না, টঙের দোকানে জাপ ছিল বাঁশ দিয়ে, আমাদের চোখের সামনে। তো হঠাৎ করে সেই জাপটা ঠাস করে পড়ে গেল। তো আমরা তখন একদম মানে বাতাস ছিল না, কোনো বাতাস ছিল না রাসেল ভাই, আর সেটা পড়ারও কোনো কথা না, কারণ সেটা খুবই টাইট করে আটকানো ছিল। আচ্ছা। তো সেটা পড়ে যাওয়ার পর মিশু একদম প্রায় মানে শেষ হয়ে যাওয়ার মতো। তো আমিও অনেক ভয় পাচ্ছিলাম, তো আমি সেটা প্রকাশ করতেছি না, কারণ মিশু যদি অন্য কিছু হয়ে যায় আরো ভয় পাবে। হ্যাঁ, হয়তো আরো ভয় পাবে। তারপর কি করলো যে ডিলের পরিমাণ আস্তে আস্তে বাড়তেছে। তো আমি এটা নেক্সট বলার পর তারা বিভিন্ন কর্মকাণ্ড শুরু করলো। তারপর আমি বসে আছি এবং এগুলো ম্যাচ ছিল, তারপর ওই যে কর্মচারীদের সিগারেট ছিল, এগুলো ধরাচ্ছি আর কি, হাতে রাখতেছি। তো তারপর দেখি কোনো কিছুতে কাজ হচ্ছে না। এদিকে সাগর ভাই এবং তার মানে অনেকে যে বলেন যে আগুন, মানে আপনার ওই সময় আগুন, না, আমরা আগুন ধরাচ্ছি কিন্তু কিছুই হচ্ছে না। বাট ওরা ঢিল পড়ার ঘটনা কিন্তু আমরা অনেক শুনি, আসলে কিরকম মানে একের পর এক পড়তে থাকে না, একটু ডিস্টেন্স। আচ্ছা, একসাথে কি অনেকগুলো আসে? না, একসাথে অনেকগুলো, একটা একটা করে ফেলে। আচ্ছা আচ্ছা। তারপর আমরা অনেক ভয় পেয়ে যাই। তো ওদেরকে ফোন দিচ্ছি যে ওরা কোনো ফোন পিক করতেছে না। তারপর আমি আমার বোনকে ফোন দিলাম যে এমন এমন হচ্ছে, তো আমরা তো খুব ভয় পাচ্ছি, হয়তো আর বেশিক্ষণ থাকলে অন্য কিছু ঘটে যেতে পারে, তো তুমি কাজ করো, তোমার হাজবেন্ডকে ফোন দাও। আমি ফোন। তো এট এ টাইম কি হলো যে আমরা চৌকিতে বসেছিলাম ঘরের ভিতর, তো
মাটির গুঁড়া আছে না রাসেল ভাই, যে গুঁড়া মাটি, গুঁড়া মাটি একদম আমার মাথার উপর দিয়ে একদম জোরে জোরে পড়তেছে, মিশুরও পড়তেছে। এবং কিন্তু ওগুলো তো চাল আছে, চাল হ্যাঁ করতে চাল পারে। আছে, কিন্তু আমি ওগুলা না হয় যদি আমরা বলতে পারি যে মানুষ যদি করতে পারে, হ্যাঁ। ডিল বা টিনের উপর ডিল, এগুলো হয়তো মানুষ করতে পারে, কিন্তু এটা টাইম দেখলাম যে উপরে কোনো দিক দিয়ে আসার সুযোগ নাই, কিন্তু আপনার কিন্তু মাথার আমার উপরে মাথার মাথায় মধ্যে গুঁড়া একদম পড়ছে। টোটালি পড়তেছে। আমি মিশুও দেখতেছি, আমিও দেখতেছি। তো মিশু বলতেছে ভাই এগুলো কি আসতেছে, আমি কই ভাই কি আসতেছে তো এরা আমিও বুঝতেছি না, তুমিও বুঝতেছো না, তো এখন দেখো। তারপর চোখের মধ্যে আমরা আবার মাটিগুলা হাতে নিয়েছি, দেখতেছি। হুম। তো আমরা খুব ভয় পেয়ে গেলাম। তো এমন সময় মিশু করলো কি, মানে তখন বলতেছে ভাই আজান দিই, কারণ আজান দিলে নাকি ভূত পেতনি ওরা চলে যায়। হুম। তো মিশু কি করলো, আজান দিচ্ছে, কিন্তু সে ভালো করে আজান দিতে পারছে না, শুধু ভুল হচ্ছে, মানে মুখ দিয়ে ওর কোনো সাউন্ড ভয়ের কারণে হ্যাঁ হচ্ছে। ভয়ের কারণে এতটা ভয় পেয়েছিলাম। তো আমরা ভয় পাওয়ার পর তারপর অনেক কষ্টে মিশু মানে আজানটা শেষ করলো। শেষ করার পর আস্তে আস্তে সবকিছু পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলো। তো তারপর মানে আর কোনো ঢিল টিল পড়েনি। তারপর আমরা ওদেরকে সাগর ভাই এবং আরিফকে ডাক দিলাম, যে ডাক দিলাম বলতে কি ফোন দিলাম, তারপর তারা শুনলো। কিন্তু এর আগে ফোন বাজতেছে, ওরা কোনো রেসপন্স করতেছে না। তারপরে আমরা ফোন দিলাম, তারা ফোন পিক দিল, বললাম যে তাড়াতাড়ি টিনে ঘরে আসেন। তো তারা মাঝখান থেকে নৌকা দিয়ে আবার আসতে হয়। তো তারা নৌকা নিয়ে তারপর কাছে আসলো। আসার পর তারপর আমরা পুরো ঘটনা ওদেরকে বললাম যে আপনাদের টিনে তো ডিল পড়ছে, আমাদের টিনে ডিল পড়ছে, এরকম এরকম, আপনারা কিছু শোনেন না, এতবার ফোন দিলাম, কয় না আমরা কিছুই শুনি নাই। তো তারপর তারা একটা মজার কাহিনী বললো কি, যে মানে খুব অবাক একটা কাহিনী, সেটা হচ্ছে আমি বললাম যে তাহলে আপনারা ঘুমাইছিলেন, তো ঘুম থেকে মানুষ উঠে না? তো সে বলল যে মানে সাগর ভাই বলল যে দেখেন ভাইয়া, আমি যখন ঘুমিয়ে পড়ছি তখন আমি স্বপ্নে চলে গেছি। মানে স্বপ্ন কি, বলে যে আমি স্বপ্নে দেখি যে আমি আর আরিফ ভাই নৌকাতে পুকুরের চারদিকে ঘুরতেছি, আর আশ্চর্যজনক ভাবে হলেও সেই নৌকাটা চালাচ্ছে একটা মেয়ে, এবং মেয়েটা ছিল একদম বউ সাজে, তাদেরকে পুরা পুকুর রানিং করাচ্ছে। তো একসময় রানিং করাতে করাতে তাদেরকে নৌকা থেকে নামিয়ে তারপর এই যে পুকুরের পাশে যে বাঁশঝাড় ছিল, সেই বাঁশের উপরে নিয়ে বসায় আছে, ওরা দেখতেছে কিন্তু নামতে পারতেছে না। তো তারপর একই ঘটনা, মানে আশ্চর্য হলাম যে আরিফে নাকি সেম 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 স্বপ্নটা দেখছে আরিফও। তো তাদের একই স্বপ্ন দেখছে দুজন, কিন্তু তারা কিছু বলতে পারে না। তো তারপর আমরা ওই জায়গা থেকে চলে আসি বাসায়। তো বাসায় আসার পর আমরা বড় ভাই টিপু ভাই এবং মাসুম কাজিন, ওদেরকে ফোন দিয়ে বললাম যে ভাই এই কাহিনী হলো। আরেকটা কথা মিসিং হয়েছে, রাসেল চেষ্টা করতেছিলাম যে পুরা জিনিসটা শব্দগুলা, কিন্তু তখন আমি দেখি যে রেকর্ডটা হয় নাই, মানে কিছুই হয়নি, আমরা যে চিল্লালাম বা ওই শব্দ কিছুই হয় নাই। আচ্ছা, পরে আপনাদের গ্রামবাসীর সাথে আপনি কি এই ব্যাপারে নিয়ে ডিসকাস করেছেন? হ্যাঁ, গ্রামবাসীর সাথে, মানে পুকুরের অপোজিটে রাস্তার পাশেই গ্রামবাসীর বাড়ি। কয়েক রাত গিয়েছিলেন, কয়েক রাত একই রকম ঘটনা? না, আমি 2 রাত গিয়েছিলাম, মানে এটা হচ্ছে ফার্স্ট রাতের কাহিনী। সেকেন্ড রাতেও একই রকম ঘটনা ঘটেছে? হ্যাঁ, সেটা তারপর যে আমার টিপু ভাই তারপর মাসুম ওরা ফোন দিল যে আমরা আসতেছি, তোরা থাক, আমরা দেখবো কি হয়। তো তার পরদিন তারা আসবে, তো আমরা সেখানে থেকে তার আগে আমরা দুপুরের দিকে আবার পুকুরে গিয়ে মাছ মারলাম, পর্যন্ত মাছ উঠালাম, মাছ মারলাম। তখন সবকিছু স্বাভাবিক? সবকিছু স্বাভাবিক, না কিছু নাই, দিনের বেলা সবকিছুই স্বাভাবিক, কিন্তু রাতের বেলা যখন আপনারা আবার গেলেন, আবার সেই একইভাবে ঢিল পড়ে? একইভাবে ঢিল, এবং নতুন কিছু ঘটনা। কোনো ব্যাখ্যা আছে গ্রামের লোকের যে কেন এরকম হয়? না, আমি গ্রামের লোক কয়েকটা লোককে জিজ্ঞেস করছি যে কালকে রাতে তো আমরা অনেক ভয় পাইছি বা চিল্লাচিল্লি করছে, আপনারা কি কিছু শুনছেন? না, আমরা তো কিছুই শুনি নাই। তো মানে তারা এগুলা মানে কিছুই শুনে নাই। এমনিতেও গ্রামে ওই যে একটু আগে আমাদের প্রথম যিনি গল্প বলছিলেন তিনিও বললেন যে অনেক তাড়াতাড়ি শুয়ে পড়ে, তারপর শীতকাল। কিন্তু মানে ওইখানকার কোনো কাহিনী নাই যে এটা হওয়ার কোনো কারণ বা কিছু একটা? হ্যাঁ, ওই যে জায়গায় আমরা আমাদের টিনের ঘরটা ছিল, আমরা যে জায়গায় স্টে করছিলাম, সেটা নাকি চিতাখোলা ছিল, হিন্দুদের পুরাতন। ওর আশেপাশে কি নদীও আছে নাকি তাহলে? হ্যাঁ, এই একটা নদী, এই নদীটাকেই ওরা বাদ দিয়ে পুকুর তৈরি করছে, মানে আচ্ছা বাদ দিয়ে পুকুর তৈরি করছে। একটা পুকুরে পড়া একটা পুকুর, এরকম ভাবে বাদ দিয়ে পুকুর বানাইছে আর কি। সে মরা নদী যাকে বলে আর কি, পানি কম, তো ওরা পানি আটকে সেটাকে মাছ চাষ করে আর কি। আচ্ছা, আর এবং সেখানেই ঘটনাটা ঘটেছে? হ্যাঁ, ঘটনা ঘটছে। এবং এই ঘটনা কি শুধুমাত্র আপনারাই এক্সপেরিয়েন্স করেছেন নাকি আপনাদের ওই মানে গ্রামের অনেকের সাথে এরকম ঘটনা ঘটেছে ওই এলাকায়? গ্রামের 2-1টা লোকের সাথে ঘটনাটা ঘটছে, সেটা বলছিল আমার এই যে বোনের যে। আপনি সেজন্যই গেছেন, কিন্তু মানে এমনিতে অনেকেই, তার মানে আপনারা ছাড়াও অনেকেই এই ঘটনাটা এক্সপেরিয়েন্স করেছে? ঘটনাটা টুকটাক নাকি এক্সপেরিয়েন্স করছে। আর ওইখানে যে কর্মচারী থাকে, তো আমার বোনের জামাই কর্মচারী কয়েক মাস থাকার পর আর থাকে না, থাকতে চায় না। আর একটা কর্মচারী আছে, সে শুধু স্টে করে, সে একটু হুজুর টাইপ, তো তারপরে তাকে নাকি মাঝে মধ্যে একদম ঘুমের মধ্যে ধরে ফেলে, এবং সে বিভিন্ন পেতনি টাইপ দেখে, যে পুকুরে মাছ খেতে আসে, এরকম বউটু সেজে আসে। আচ্ছা, ওরা দেখেছিল স্বপ্নে একজন মেয়ে নৌকা
অলরাইট, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে আমরা এখন আমাদের পরবর্তী ঘটনায় চলে যাব এবং এই ঘটনাটি একটা ইমেইল আমি পড়তে চাই। এই ইমেইলটিও আমাদের একজন আমাদের রেগুলার একজন লিসনারই পাঠিয়েছেন এবং ইমেইলটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। আমি আপনাদের একটু পড়ে শোনাই। আমাদেরকে লিখছেন, হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি জয় আরিফিন লিখছি নোয়াখালীর লক্ষ্মীপুর থেকে। আপনারা হয়তো একটু অবাক হচ্ছেন যে আমার ইমেল রেগুলারই থাকে কেন, তাই বলে রাখছি আমি ইদানিং ভূত এফএমকে এতটাই ভালোবেসে ফেলেছি যে এখন প্রতি এপিসোডের জন্যই ঘটনা কালেক্ট করি। আচ্ছা, একটা জিনিস বলি আমি, সেটাই যে আপনারা যারা ঘটনা পাঠিয়েছেন তারা যে আর কোনোদিন ঘটনা পাঠাতে পারবেন না বা ভূত এফএমে আসতে পারবেন না এরকম কিন্তু না। আপনাদের কাছে যদি নতুন ঘটনা থাকে অবশ্যই অবশ্যই আমাদের পাঠিয়ে দিবেন এবং আপনারা সবসময় ভূত এফএম এর জন্য আপনাদের দরজা খোলা রয়েছে। আচ্ছা, যদি তারপরে তিনি লিখছেন, যদি আমার এই ভালোবাসা বহমান থাকে তবে কোনো সপ্তাহে আমার ইমেল করা মিস হবে না ইনশাল্লাহ। আজকের এপিসোডে 2014 সালের শেষ এপিসোড, তাই আমি 2014কে বিদায় জানিয়ে শুরু করছি আমার কালেক্ট করা প্রথম ঘটনাটি আমার মামাতো ভাইয়ের কাছ থেকে শোনা। এটা তার পরিবারে ঘটে যাওয়া অতি দুঃখজনক একটা ঘটনা। আমি ঠিক তার মতো করেই বলছি। আচ্ছা, যিনি বলছেন তিনি হচ্ছেন শাকিল। স্বপ্ন কখনো বাস্তব হয় এ কথা নিয়ে ছোটবেলা থেকেই আমার মতবিরোধ ছিল, কিন্তু এই ঘটনাটি আমাকে আমার বিশ্বাস থেকে খানিকটা নয় পুরোটাই নাড়িয়ে দিল। স্কুলে তখন টেস্ট পরীক্ষা চলছিল, অনেক রাত জেগে পড়তে হতো। স্বভাবতই অনেক রাত পড়ে ঘুমাতাম আর খুব ভোরে উঠে পড়া শুরু করতাম। খুব একটা ভালো ঘুম হতো না, তবুও প্রতিদিন আমি এই অদ্ভুত একটা স্বপ্ন দেখতাম চারিদিকে মানুষ, মাঝখানে একটি লাশ, আর আমি সেই লাশের পাশে বসে কাঁদছি, খুব কাঁদছি। লাশটি কাঁদছিল, সেটা দেখতে গেলে আমার ঘুম ভেঙে যেত। যাই হোক, এই নিয়ে তেমন একটা ভাবিনি, কারোর সাথে শেয়ারও করিনি। পরীক্ষা শেষ হলো, সেদিন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কিছু না খেয়ে ঘুমাই। অবাক করা ব্যাপার হলো, সে রাতে আমি একটি নয় দুটি স্বপ্ন দেখি। প্রথম দেখলাম মা আমাকে খুব আদর করে খাইয়ে দিচ্ছে আর বলছে, বাবা খুব ভালো রেজাল্ট করবি তুই, তবে আমি তোর রেজাল্ট শুনে যেতে পারবো না, শুনে যেতে যদি না পারে আমার উপর রাগ করিস না। মা বলে একটা চিৎকার দিলাম, ঘুম ভেঙে গেল। আম্মু অন্য রুম থেকে দৌড়ে এসে বলল, কি হয়েছে? মাকে কিছুই বলিনি, তিনি আমাকে হালকা খাবার খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দেন। এরপর আমি আবার সেই পুরনো স্বপ্নটি দেখলাম, লোকজন, লাশ, আমি কাঁদছি। তবে এবার আরেকটু দেখলাম, আমি লাশটার কাছে গেলাম, লাশটার মুখ খুললাম, আর মুখ খুলে যা দেখলাম তা যেন কোনো সন্তানের কপালে না জোটে। আমি দেখলাম লাশটি আর কারণ নয়, আমার মায়ের। এরপর কিছুদিন কেটে গেল, স্বপ্নটি প্রায় ভুলেই গেলাম। স্কুলে রেজাল্ট দিল, আমি খুব ভালো রেজাল্ট করেছি বলে সবাই আমাকে নানাভাবে শুভেচ্ছা জানাচ্ছিল এবং উইশ করার জন্য অপেক্ষা করছিল। তাদের সাথে থাকা অবস্থায় আমার বাবার ফোন থেকে একটা কল আসে। সালাম দিলাম, বললাম আমি খুব ভালো রেজাল্ট করেছি, মায়ের কাছে ফোনটা দিন। ওপাশ থেকে কেঁদে কেঁদে খালামণি বলল, তোর মা আর বেঁচে নেই। কাউকে কিছু না বলে বাসায় আসলাম, এসে মায়ের লাশের কাছে বসে খুব কান্নাকাটি করলাম আর মায়ের লাশকে বললাম, মা আমি খুব ভালো রেজাল্ট করেছি। সবাই আমাকে সান্ত্বনা দিচ্ছিল। পরে জানতে পারলাম মায়ের মৃত্যুর কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। বাবা দোকান থেকে এসে মাকে মৃত অবস্থায় খাটে শোয়া অবস্থায় পান এবং ততক্ষণে মা মৃত। আমার মাকে আমি আজও খুব মিস করি। সবাই ওনার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। এই ছিল ঘটনা, ভালো লাগলে শেয়ার করবেন। লিখেছেন জয় আরিফিন। আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই ঘটনার জন্য এবং আশা করছি যে অনেকের কাছে হয়তো ঘটনাটা ভালো লেগেছে এবং আপনি অবশ্যই SMS এর মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আপনি অবশ্যই জানাতে পারেন যে নাম্বারে। আমি আপাতত চলে যাচ্ছি আরো একটা ঘটনায়, যে ঘটনাটি আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন, তার মতো করেই পড়ছি আমি। একটু আগে আমরা লিফটে আজকে একটু ডিফারেন্ট সবকিছু হচ্ছে আর কি। তো যাই হোক, আমি আরেকটা ঘটনা পড়ি। এই ঘটনাটাও আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, কিছুটা ইমোশনাল মনে হচ্ছে এই ঘটনাটি। লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শিওর যে আপনি ভালো আছেন। আমি সনি ফ্রম ঢাকা। আজ আপনার সাথে লাইফের সুপার ন্যাচারাল একটা ঘটনা শেয়ার করতে চাই। পার্সোনাল কিছু সমস্যার কারণে আমি স্টুডিওতে ঘটনাটা শেয়ার করতে পারবো না বলে দুঃখিত, তাই ইমেইলটা পাঠালাম। আশা করি লিসনারদের পড়ে শোনাবেন। ঘটনাটা যাবার আগে আমি একটু নিজের সম্পর্কে
আমি একটু বলতে চাই। আমার জন্ম চিটাগংয়ে এবং 2009 সেখানেই এসএসসি কমপ্লিট করেছি আমি। এবং আমরা কোনোদিন আমাদের ভিলেজ অর্থাৎ বরিশালে যাইনি। ঘটনার শুরু 2007 থেকে, তখন আমি ক্লাস 9-এ পড়ি। আমি ক্লাস 7 থেকেই রেগুলার তাহাজ্জুদের নামাজ পড়তাম এবং আলহামদুলিল্লাহ এখনো কন্টিনিউ করছি। সারাদিন স্কুল আর কোচিং এর পর সন্ধ্যায় এসে ঘুমাতাম আর সারা রাত পড়তাম, তারপর তাহাজ্জুদের নামাজ এবং ফজরের নামাজ পড়ে ঘুমাতে যেতাম। আমি অলওয়েজ সিজদায় গিয়ে আমার মোনাজাত কমপ্লিট করি। একদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়ছি, রাত তখন প্রায় মেবি 3:20 হবে, এবং আমি মোনাজাত থেকে উঠে চোখটা খুললাম আর দেখলাম আমার চোখের পলকে আমার সামনে থেকে হঠাৎ একটি ব্ল্যাক শ্যাডো আমার ডাইনিং স্পেস থেকে কিচেনের দিকে চলে গেল। তার পেছন পেছন একটা সাদা আলো ওয়াল ঘেঁষে কিচেনের দিকে চলে গেল। আমি ভাবলাম হয়তো আমার হ্যালুসিনেশন হয়েছে। এরকম আরো একদিন রাতে ঠিক সেম ঘটনা আমার সাথে ঘটে। আমি ভয় পেলাম না, বাট একটু সারপ্রাইজড হলাম, কারণ ছোটবেলা থেকেই ভয় জিনিসটা একটু কম আমার মধ্যে। সকালবেলা আম্মুকে বললাম, আম্মু বলল ওগুলো কিছু না। এভাবে প্রায় 2-3 উইক কেটে গেল। এর মধ্যে আমার সাথে আর কিছুই ঘটেনি, বাট খুব উইয়ার্ড একটা স্বপ্ন আমি দেখতে লাগলাম। আর সেটা প্রতি বৃহস্পতিবার রাতে। স্বপ্নটা ছিল এমন, কেউ একজন আমাকে মেরে ফেলতে চাইছে, যেমন হয়তোবা গলা টিপে, কোনো উঁচু পাহাড় বা বিল্ডিং থেকে ধাক্কা মেরে, আর আমি তার সাথে অনেক ফাইট করছি, কিন্তু আমাকে কোনোভাবেই সে মারতে না পেরে আমার ডান হাতের বৃদ্ধা আঙ্গুল কেটে ফেলে দিচ্ছে। আর আমি চিৎকার করছি। তারপর ঘুম থেকে জেগে উঠেছি। তবে মাঝে মাঝে যখন তাহাজ্জুদের নামাজ পড়তাম তখন আমার রুমে খুব সুন্দর একটা গন্ধ পেতাম। পারফিউম নাকি কিসের স্মেল ছিল আমি আজ এক্সপ্লেন করতে পারবো না। আম্মুকে বলার পর আম্মু আমাদের বংশের নাম করা হুজুরের সাথে দেখা করলেন এবং সম্পর্কে উনি আমার দুঃসম্পর্কের নানা হন। তিনি আম্মুকে 1 উইক পর ইনফর্ম করলেন। তিনি বললেন যে কোনো এক খারাপ জিন আমাকে খুব পছন্দ করে, তাই আমাকে ভালো কাজে বাধা দিতে চায়, এবং তবে কোনো এক ভালো স্পিরিট, মেবি আমার পূর্বপুরুষের কারো স্পিরিট হতে পারে, যা আমাকে প্রোটেক্ট করছে। এভাবে 2010 সাল আসলো। আমরা ঢাকা শিফট করলাম, কিন্তু ওই স্বপ্ন আর সুন্দর স্মেল তখনও আমার পিছু ছাড়েনি। যখন আমি খুব একা থাকতাম, যেমন বারান্দায়, বেডরুম, এমনকি ক্লাসরুমে, তখন এই সুন্দর স্মেলটা ফিল করতে পারতাম। সেটা হয়তো 8-10 সেকেন্ড থাকতো, দেন আর থাকতো না। কোন এক ফ্রাইডে সকালবেলা কোচিং করতে বাসে যাচ্ছিলাম। বাস থেকে না নামতেই বাসটা ছেড়ে দেয় আর আমি রাস্তায় পড়ে যাই। মাথায় খুব ব্যথা পাওয়ার কারণে উঠতে পারছিলাম না। মনে হচ্ছিল যেন আমার সারা শরীরকে যেন আটকে রেখেছে রোডের সাথে। কিন্তু আমি দেখতে পাচ্ছি একটি বাস আমার দিকে ধেয়ে আসছে। মনে হলো যেন আমার হায়াত আজ এখানেই শেষ। হঠাৎ একজন বৃদ্ধা মহিলার ভয়েস শুনতে পেলাম, যে আমাকে রোড থেকে তুললো এবং তাড়াতাড়ি উঠতে বলল। আমি তার হাত ধরে শক্তি পেলাম। যখন রাস্তার পাশে আসলাম তখন আমি বৃদ্ধা মহিলাকে থ্যাঙ্কস জানাতে গিয়ে দেখলাম আমার পাশে কোনো মহিলাই নেই। সকালবেলা রাস্তাটা অনেক ফাঁকা ছিল, কিছু 7-8 জন মানুষের ভিড় জমলো, আর আবার সবাই আমাকে জিজ্ঞেস করলো আমি ব্যথা পেয়েছি কিনা। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, এখানে একজন বৃদ্ধা মহিলা ছিল, উনি কোথায়? 2-3 জন আমাকে অবাক করে দিয়ে বলল, বৃদ্ধা? সেদিন বৃদ্ধা মহিলা কোথায় দেখলেন? আমরা তো দেখলাম আপনি নিজেই উঠে এলেন রাস্তা থেকে। আমি সেদিন আর কোচিং গেলাম না। 2 জন লোক আমাকে একটা ফার্মেসিতে নিয়ে গিয়ে ব্যান্ডেজ করে দিল এবং পাঠিয়ে দিল আমাকে। এরপর 1 মাস কোনো এক থার্সডে নাইটের স্বপ্নে আমি দেখলাম আমি একটি কুড়ে ঘরে বসে আছি। আমার সামনে এক বৃদ্ধা মহিলা, সে আমাকে বলছে যে আজকেই তোকে নিয়ে যাব। আমি বললাম আজ সামনে আমার এক্সাম, আমি আম্মুকে বলিনি এখনো, আম্মুকে বলে তারপর যাব। উনি আমাকে বলেন আচ্ছা ঠিক আছে।
এবং তিনি আবারও আসবেন এটা তিনি জানিয়ে গেলেন আমাকে, এবং তার আমাকে অনেক পছন্দ হয়েছে। আমি বললাম আমি আপনাকে কথা দিচ্ছি যখনই আপনি আসবেন যাব। তারপর উনি আমার হাতে হাত রেখে বললেন যে তিনি আমার যে সমস্যা সেই সমস্যা দূর করে দিয়েছেন, এরকম কিছু একটা বললেন তিনি। যাই হোক, ঘুম থেকে উঠে আমি আম্মুকে সব বললাম। আম্মু আমার নানার কাছে আবারও ফোন দিয়ে সব বললেন, এবং নানা একটা কথা বললেন যে তাহলে আমার ধারণা ঠিকই ছিল যে তোমাকে প্রোটেক্ট করছে আর অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছিল তিনি তোমার আত্মীয় কেউ, হয়তো তোমার দাদি। আর আমার ধারণা মতে ওই জিন এখন আর আসবে না। তারপর আমি সব খোঁজ খবর নিলাম, আমার দাদির একটা ছবি আমি চাইলাম আমার মেজো চাচার কাছে, কিন্তু আমার স্বপ্নে দাদির সাথে এই দাদির কোনো মিল নেই। আমি আমার ফুপুর কাছে আমার স্বপ্নে দেখা সেই দাদির ফেসের বর্ণনা দিলাম। আমার ফুপু বললেন আমি যে দাদিকে স্বপ্নে দেখেছি তিনি আমার দাদি নন, আমার দাদির শাশুড়ি। উনি নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়তেন আর সব মহিলাকে সাজেস্ট করতেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আনফরচুনেটলি ওনার মেয়ে আর ছেলের বউদের মধ্যে কেউ এরকম মানে এত পরহেজগার না। হয়তো তিনি আমাকে পছন্দ করেছিলেন, এই জন্য হয়তো তিনি আমার কাছে আসতেন। এরকম একটা ঘটনাই লিখেছেন আমাদেরকে আমাদের একজন লিসেনার। আমি তার ঘটনাটা আপনাদের পড়ে শোনালাম এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর আমি আরো একটা ঘটনা, যে ঘটনাটা আমাদের ইমেইলে আছে সেই ঘটনাটা পড়বো, এবং আরো একটা ইমেইল পড়ছি। এই ইমেইলটি পাঠিয়েছেন গুলশান 2 থেকে অ্যালেক্স নামে আমাদের একজন লিসেনার, এবং তিনি বলছেন যে আমি স্টুডিওতে আসতে পারবো না, আই হোপ ভালো লাগলে আপনি ঘটনাটি পড়বেন। ঘটনাটি আমার এক মাঝির কাছ থেকে শোনা, এবং ঘটনাটি শেয়ার করছেন তিনি এইভাবে। আমার নাম গফুর, আমি নৌকা চালাতাম। সেদিন ছিল শুক্রবার, রাত আনুমানিক 3টা বাজে। আমি প্রায় সময়ই রাতে নৌকা চালাই, সেদিনও আমি রাতে নৌকা চালাতে বের হই। প্রতিদিনই ঘাটে এত বেশি মানুষ না থাকলেও কিছু মানুষ রাতে পার হতো, কিন্তু কোনো জিনিস যে মানে বেশি দিন কিন্তু কেন জানি সেদিন কোনো মানুষ ছিল না। আমি নৌকায় বসে আছি এবং আমি সিগারেট খাচ্ছিলাম। হঠাৎ করে খেয়াল করলাম কেউ একজন আসছে। কাছে আসতেই বুঝলাম যে হুজুর টাইপের একজন মানুষ। তিনি আমার নৌকায় উঠে আগেই আমাকে সিগারেট ফেলে দেওয়ার কথা বলেন, এবং নৌকা চালানো শুরু করার পর আমি লক্ষ্য করলাম নৌকাটা বেশ ভারী, অথচ নৌকাটায় আমরা দুজন ছিলাম। তখন খেয়াল করলাম লোকটার ডান হাত দিয়ে নদী থেকে পানি তুলে তার বাঁ হাত ধুচ্ছে। যদিও তখন রাত ছিল কিন্তু মানে একটু বেশি, এবং চাঁদের আলোয় আমি দেখলাম যে লোকটির বাঁ হাতে 6টি আঙুল, এবং সে 6টা আঙুল বারবার গুনছে। খুব অদ্ভুত ব্যাপার, এবং বারবার গুনছে, এবং ব্যাপারটা একটু আজব মনে হলো। আমি তেমন গুরুত্ব দেই না। তখন প্রায় নদীর মাঝখানে চলে এসেছি, আর তখনই লোকটি বলল নৌকা থামাতে হবে, এবং নৌকা থামাতে বলল সেই মাঝ নদীতেই। তখন আমি অবাক হয়ে বললাম আপনি এই মাঝ নদীতে কোথায় যাবেন? তখন লোকটি বলল যে সে আমাকে প্রশ্ন করতে নিষেধ করলো। তখন আমি বেশ ভয় পেলাম, এবং আমি আবার জিজ্ঞেস করলাম যে আপনি এখানে কোথায় যাবেন? তখন লোকটি বলল যেতে হবে অনেক দূর। তিনি আবারও প্রশ্ন করতে আমাকে বাধা দিলেন। তখন আমি আর কিছু বললাম না, নৌকাটা স্লো করলাম এবং লোকটি নদীতে লাফ দিল। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যে নদীতে কোনো ঢেউ। ভয় পেয়ে নদীর পাড়ে চলে যাই এবং বাসায় যাই, এবং বাসায় গিয়ে দেখি যে আমার একটা পুত্র সন্তান হয়েছে, যার বাঁ হাতগুলোই ওই লোকটির মতো 6টি আঙুল। এবং আমি জানি না ওই লোকটা কে ছিল। এরপর থেকে আমি আর কখনো নৌকা চালাইনি। এবং এটা হচ্ছে তিনি লিখেছেন অ্যালেক্স, এই গুলশান 2-এ তিনি থাকেন, এবং তারপরে তিনি ফোন নাম্বার দিয়েছেন।